আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা বর্তমানে ক্লাস 8-এ পড়তেছো অথবা যাদেরকে আমি জেএসসি পরীক্ষার্থী বলতে পারি, সো ভাইয়ারা তোমাদের জন্য আজকে একটা ক্লাস নিয়ে আসলাম। এই ফার্স্ট ক্লাস তোমাদের ক্লাস 8-এর জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে, এবং আগামীতে তোমরা যদি সাপোর্ট করো, পাশাপাশি তোমরা যদি কমেন্ট করে জানাও, তাহলে আরো ক্লাস ইনশাল্লাহ আসবে। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে প্যাটার্ন যেটা রয়েছে। সো তোমরা যারা জেএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা থাকে। সো প্যাটার্ন তোমাদের এটা হচ্ছে যারা ক্লাস 8, ওকে। সো তোমাদের কিন্তু যে গণিত বইটা আছে, এই গণিত বইয়ের কিন্তু প্রথম ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে এটা। সো অনেকের এই প্যাটার্ন নিয়ে সমস্যা থাকে এবং বলে যে এখানে আমরা বুঝতে পারি না এখানে কি কি বিষয়গুলো আছে। তো ভাইয়ারা আজকের ক্লাসটা করো, আমি তোমাদেরকে ইনশিওর করতে পারি অথবা তোমাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি যে আজকের ক্লাস করলে ইনশাআল্লাহ প্যাটার্ন নিয়ে তোমাকে আর কোনোদিন ভেজালে পড়তে হবে না। যত ধরনের সিকিউ যত পাশ দিয়েই আসুক, ঘুরিয়ে পেঁচিয়ে জিলাপির ভাঁজের মধ্য দিয়েই আসুক, তুমি ইনশাল্লাহ পেরে যাবে, ওকে। তো আজকের ক্লাসটা মন দিয়ে করো। একটি ক্লাসে প্যাটার্ন পুরো অধ্যায় একদম তোমাদের কি হয়ে যাবে, পানি হয়ে যাবে। তো একটু খেয়াল করো ভাইয়া, প্রথমেই আমি যেটা বলবো যে প্যাটার্ন অধ্যায়ে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে কি, যে প্যাটার্ন দুই প্রকার। তোমাদের এখানে বলা হয়েছে যে কি প্যাটার্ন হচ্ছে আমাদের দুই প্রকার। দেখো এগুলো হচ্ছে কিন্তু এমসিকিউ এ আসার জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ এগুলো আসতে পারে। সো কি কি দেখো, নাম্বার 1 হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন। এখন কথা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন কি ভাইয়া? আচ্ছা আমি বুঝাচ্ছি তোমাদেরকে, পুরো বিষয়গুলো একদম সোজা করে দিচ্ছি। সাংখ্যিক প্যাটার্ন এবং একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। একটু খেয়াল করো, যারা পড়ছো তারা তো এগুলো পারবাই। সো দেখো জ্যামিতিক প্যাটার্ন আর সাংখ্যিক প্যাটার্ন জিনিসটা কি। মনে রাখবা সাংখ্যিক প্যাটার্ন, সাপোজ আমি একটা জিনিস তোমার লিখলাম যে 1, 2, 3, 4, 5। এই যে একগুলো সংখ্যা দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ কিনা বলো তো? 1, 2, 3, 4, 5। সো এগুলো কি, এগুলো হচ্ছে কিন্তু একটা সংখ্যার একটা ধারাবাহিক একটা ক্রম। সো এই ধারাবাহিক এই ক্রমকেই আমরা বলবো হচ্ছে ভাইয়া প্যাটার্ন, ওকে। এটাকে আমরা বলবো হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন, বিকজ এখানে সংখ্যা আছে। এখানে কি আছে, সংখ্যা আছে। আরো একটা তোমাদেরকে যদি আমি উদাহরণ দিই, সাপোজ আমি লিখলাম হচ্ছে 2, দেন হচ্ছে 4, 6, 8, 10। এটা একটা প্যাটার্ন। কেন প্যাটার্ন? বিকজ লক্ষ্য করো, 2, 2 থেকে 4, 4 থেকে 6, ইট মিনস এখানে হচ্ছে যাবতীয় জোড় সংখ্যাগুলো নেওয়া হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? 2, 4, 6, 8, 10, এরপরে কি আসবে 12, 14। তাহলে এগুলো কি জোড় সংখ্যা, যাবতীয় জোড় সংখ্যা। তো এটা একটা প্যাটার্ন, ওকে। এখন তুমি যদি কি করো, একটা কাজ করো যে 2, 4, 6, 8, 10, এরপরে তুমি 11 নিলা, তখন কিন্তু ভাইয়া এটা আর প্যাটার্ন থাকলো না, বিকজ এটা কিন্তু ধারাবাহিক নিয়মটা মানে নাই। এখানে যাবতীয় জোড় সংখ্যা 10-এর পর 12 আসার কথা ছিল, কেন 11 আসলো? তাহলে এটা প্যাটার্ন নয়। সো এটা প্যাটার্ন কেন, যদি আমাদের কি থাকে এরপরে 12, 14 এইভাবে আসে। এখন লক্ষ্য করো, এইভাবে আসলে তাকে প্যাটার্ন বলবো, বাট এটা হচ্ছে একটা সাংখ্যিক প্যাটার্ন, বিকজ এখানে সংখ্যা আছে। তাহলে এবার জ্যামিতিক প্যাটার্ন জিনিসটা কি, লক্ষ্য করো তোমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি টাইলস এর উদাহরণ। তোমরা ঘর বাড়িতে বা মেঝেতে কিন্তু টাইলস করে থাকো, তাই না? সো অনেকেই নকশা জাতীয় টাইলস আনে। সো এই টাইলস বসানোর কিন্তু একটা প্যাটার্ন আছে, বিভিন্ন প্যাটার্নে আমরা টাইলস বসাই। যেমন তোমাদের বইয়ে কি বলা হয়েছে, সাপোজ এটা হচ্ছে তোমাদের ঘরের একটা মেঝে। সেই মেঝেটা তুমি কি করবা, সাপোজ টাইলস দিবা। সো টাইলস দেওয়ার জন্য কি করবা, দেখা গেল যে প্রথম এইটা এইটা এই দুইটা টাইলস তুমি এই পাশ দিয়ে এই পাশ দিয়ে বসাইলা, এই পাশ দিয়ে, এবং পরবর্তী দুইটা টাইলস আবার এই পাশ দিয়ে, ওকে। সো এইভাবে তুমি বসাচ্ছ, আবারও প্রথম টাইলস এই টাইলস এই পাশ দিয়ে, আবার পরবর্তী দুইটা টাইলস এই পাশ দিয়ে এই পাশ দিয়ে। ভাইয়া ব্যাপারটা একটু বোঝো। তাহলে এটা হচ্ছে কিন্তু একটা প্যাটার্ন। দেখো প্রথম দুইটা টাইলস এই পাশ দিয়ে বসলো, পরবর্তী দুইটা টাইলস আড়াআড়ি ভাবে বসলো, ওকে। প্রথম দুইটা কি দৈর্ঘ্য প্রস্থ বরাবর বসলো, পরের দুইটা হচ্ছে লম্বা ভাবে বসলো। এটা একটা কি প্যাটার্ন। বাট যদি এই রকম হতো যে দেখো এবার কি এই দুইটা লম্বা লম্বি ভাবে বসছে, ইট মিনস পরের দুইটা হচ্ছে আড়াআড়ি ভাবে বসবে। এখন যদি এখানে আড়াআড়ি না বসে পরের গুলোও ঠিক একই ভাবে লম্বা লম্বি ভাবে বসে, তখন কিন্তু আর প্যাটার্ন বলবো না। কেন বলবো না? বিকজ এখানে কোনো নিয়ম নাই। এখানে কি নাই, নিয়মের কোনো শৃঙ্খল নাই। কারণ কি, লক্ষ্য করো, এ দুইটা এই পাশ দিয়ে, তারপরে এ দুইটা আবার লম্ব, আবারও এই পাশ দিয়ে, আবারও লম্ব, এরপরে আবারও এই পাশ দিয়ে আসার কথা, কিন্তু আবারও লম্বই চলে আসতেছে। ইট মিনস এটা প্যাটার্ন নয়। বাট যদি এরকম থাকে যে এটা নিয়ম মেনে চলে, তাহলে এটা প্যাটার্ন। বাট এটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। কারণ এখানে কি কোনো সংখ্যা আছে? দেখো তো, 1, 2, 3, 4 এখানে আছে না, এটা হচ্ছে জ্যামিতি, এটা হচ্ছে আর্ট, আঁকাআঁকি, চতুর্ভুজ, ওকে। সো এটা হচ্ছে আমাদের জ্যামিতিক প্যাটার্ন, ওকে। আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। আচ্ছা এই বিষয়টা তোমাদের ফার্স্টে আলোচনা আছে, দেন তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন সম্বন্ধে। কি সম্বন্ধে বলতো? যে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। সো স্বাভাবিক
সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যা কি কাকে বলে আমি একটু তোমাদেরকে বিশ্লেষণ করি। সংখ্যার প্যাটার্ন, ওকে। সো মনে রাখবা স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের যাবতীয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা কি, দেখো 1 2 3 4 5 ডট 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 ডট, এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। কি ভাইয়া, এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, বিকজ এগুলো হচ্ছে ধনাত্মক, এর আগে প্লাস দিলেও চলে না দিলেও চলে। সো 1 থেকে শুরু করে তুমি যত দূর যেতে পারো, ওকে, একদম এগুলো অসীম। ওকে, সো এগুলোকে আমরা বলবো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। বাট আমি যদি বলি বলো তো ভাইয়া -1, এটা কি স্বাভাবিক সংখ্যা কিনা? অবশ্যই না, এটা স্বাভাবিক সংখ্যা নয়, বিকজ এটা মাইনাস, এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আশা করি স্বাভাবিক সংখ্যা জিনিসটা বুঝতে পারছো। এখন একটু খেয়াল করো যে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন থেকে প্রথমেই যেটা বলা হয়েছে মৌলিক সংখ্যা, ভাইয়া মৌলিক সংখ্যা সম্বন্ধে ধারণা দিয়েছে। তো এই মৌলিক সংখ্যাটা একটু তোমাদেরকে বুঝতে হবে। মৌলিক সংখ্যা কি মনে রাখবা, যে সংখ্যার শুধুমাত্র দুইটা গুণনীয়ক আছে। এখন গুণনীয়ক, গুণিতক, এই বিষয়গুলো আশা করি তোমরা জানো এবং এই বিষয়গুলো তোমাদের জানার দরকার। সাপোজ আমি একটু বুঝাই যে গুণনীয়ক কি, গুণিতক কি, এগুলো বেসিক, এগুলো না জানলে পরবর্তী ক্লাসে উঠে ধরা খাবে। ওকে, সো একটু খেয়াল করো, গুণনীয়ক হচ্ছে যেসব সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ যায়। যেমন আমি যদি একটু খেয়াল করি যে সাপোজ হচ্ছে 10, তাহলে 10 এর গুণনীয়ক কি কি? আমি একে লিখতে পারি 1 ইন্টু 10, পারি কিনা? এরপরে আমি লিখতে পারি 2 ইন্টু 5, পারি কিনা? বলো পারি কিনা? কারণ 5 দুগুণ 10। এরপরে আমি লিখতে পারি হচ্ছে 5 ইন্টু 2, এটাই, এইটুকুই। তাহলে এখন এর পরবর্তীতে আর কিছু লেখা যাবে? তুমি 3 এর সাথে কি গুণ করে 10 আনবা না। তাহলে এইগুলো থেকে আমি কিভাবে এর গুণনীয়ক বের করব? মনে রাখবে এর গুণনীয়ক বের করার নিয়ম হচ্ছে তুমি এইগুলোকে ধরবা 1 2, তাহলে 1 আছে, 2 আছে, দেন হচ্ছে 5 আছে, দেন হচ্ছে 10। তাহলে আমি যে জিনিসটা বের করলাম সেটা হচ্ছে গুণনীয়ক, অর্থাৎ 10 এর গুণনীয়ক হচ্ছে 1 2 5 10। আচ্ছা, এবার আরেকটা আমরা উদাহরণ খেয়াল করি একটু। দেখো তো, সাপোজ আমাদের হচ্ছে কি আছে যে 15 আছে। এখন 15 কে কিন্তু আমি লিখতে পারি 1 ইন্টু 15, কারণ কি 15 1 কে 15। এরপরে আমি লিখতে পারি হচ্ছে 2 দিয়ে, তো লিখতে পারি না, কারণ 2 ইন্টু কত করলে 15 আসবে? আসবে না। সো আমি লিখতে পারি 3 ইন্টু 5, 3 5 15, লিখতে পারি কিনা বলো? পারি। এরপর আমি কি করতে পারি? অনেকেই বলবা 5 ইন্টু 3 করতে পারি। সো এই 3 ইন্টু 5 যে কথা, 5 ইন্টু 3 একই কথা, ওটা করার তো আলাদা কোনো দরকার নেই। এরপরে আমি কি করতে পারি? আর কিছু করতে পারি না। ওকে, কারণ 5 এর পর আর কোনো সংখ্যা দ্বারা 15 এর মধ্যে যায় না। তাহলে এখন এখান থেকে আমি কিভাবে এর গুণনীয়ক বের করব? এই যে একটু খেয়াল করো, 1 3 5 আর 15, অর্থাৎ 15 এর গুণিতক হচ্ছে 1 3 5 15। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু প্রত্যেকেই ক্লিয়ার যে প্রত্যেকটা সংখ্যারই গুণনীয়কের মধ্যে 1 আছে আর ওই সংখ্যাটা আছে। 15 গুণনীয়কের মধ্যে 1 আছে, 15 থাকবেই, এই দুটা থাকবেই। 10 এর গুণনীয়কের মধ্যে 1 থাকবে এবং ওই সংখ্যা অর্থাৎ 10 থাকবেই। অপরদিকে যদি পাশাপাশি কিছু থাকে সো এগুলো তো থাকবে, এগুলো হচ্ছে গুণনীয়ক। এবার যদি একটু তোমাদেরকে বলি যে ভাইয়া দেখো গুণিতক কি? গুণিতক হচ্ছে গুণ করা, গুণিতক হচ্ছে অসীম। কারণ কি? একটু খেয়াল করো, সাপোজ তোমাকে বলা হলো যে 2 এর গুণিতক গুলো লেখো, তাহলে একটু খেয়াল করো, তুমি কি করবা? 2 এর সাথে 1 গুণ করবা 2, 2 এর সাথে 2 গুণ করলে 4, 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণ 6, 2 এর সাথে 4 গুণ করলে 4 দুগুণ 8। এইভাবে গুণ করতে করতে করতেই থাকা যাবে, অর্থাৎ অসংখ্য আসবে। এরপরে কি 5 দুগুণ 10, এরপরে কি 6 দুগুণ 12, 3 6, এরপরে আমি করতে পারি হচ্ছে 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 10 দুগুণ 20, 11 দুগুণ 22। ওকে ভাইয়া, 12 দুগুণ 24। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের গুণিতক। 2 এর গুণিতক কি? 2 4 6 8 10 12, অর্থাৎ যাবতীয় জোড় সংখ্যাগুলোই আসবে। অর্থাৎ এখানে কি শেষ নেই। তাহলে এগুলোকে বলা হয় গুণিতক। এবার যদি বলা হয় 5 এর গুণিতক কি কি, তাহলে একটু লক্ষ্য করো, 5 1 কে 5, 5 দুগুণ 10, 3 5 15। গুণিতক মানে জাস্ট গুণ করে দিবা। এরপরে 4 5 20, 5 5 25, 5 6 30। এরপরে কি ভাইয়া যে দেখো 5 7 35, 50 40, দেন হচ্ছে 5 9 45। এরপর কি 5 10 50, 5 11 55, 5 12 60, 5 13 65। শেষ নেই, আসতেই থাকবে। এগুলো হচ্ছে গুণিতক। সো গুণিতকের শেষ নেই, বাট গুণনীয়কের শেষ আছে। এখন এই জিনিসটা একটু খেয়াল করো যে মৌলিক সংখ্যা কি। দেখো, মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। বাট একটু খেয়াল করো তো, 10 এর তো আমি গুণনীয়ক দেখতেছি 1 এবং 10 আছেই,
পাশাপাশি 2 ও 5 ও আছে, তাহলে এটা কি মৌলিক সংখ্যা হবে? হবে না। এবার যদি আমি তোমাদেরকে বলি 5 কিন্তু মৌলিক সংখ্যা। কেন? কারণ 5 এর গুণিতক কি? আমি কিন্তু শুধু 1 গুণ 5 ই করতে পারি, 5 একে 5, আলাদা আর কিছু করতে পারি? 2 গুণ কত করলে 5 হবে? হবে না। 3 গুণ কত করলে 5 হবে? হবে না। ইট মিনস 5 এর গুণনীয়ক কি কি? 1 আর 5। অর্থাৎ এই এই সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1 এবং ওই সংখ্যা নিজেই। তাহলে যেই সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজেই, তাদেরকে বলা হয় হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, কারণ একে তুমি জাস্ট 1 গুণ 7 করতে পারবে, অর্থাৎ 1 আর 7 এর গুণনীয়ক, আলাদা কিছু হবে না। ওকে, এরপরে কি? এরপরে তুমি 11কে মৌলিক সংখ্যা বলতে পারো, কারণ একে তুমি 1 গুণ 11 ছাড়া অন্য কিছু দিয়ে গুণ করে মিলাইতে পারবে না। তাহলে 1 আর 11 এর হচ্ছে যেহেতু গুণনীয়ক, ইট মিনস এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা ক্লিয়ার। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়ের একটা পদ্ধতি আছে। কি আছে ভাইয়া বলো তো? মৌলিক সংখ্যা নির্ণয়ের একটা পদ্ধতি আছে। আমি একটু সেই টপিকটা একটু বিশ্লেষণ করি। দেখো, আজকের ক্লাসটা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। একটু জাস্ট ধৈর্য ধরে তোমরা ক্লাসটা করতে থাকো, আশা করি ভালো কিছু শিখতে পারবা। ওকে, আচ্ছা, এই মৌলিক সংখ্যা নির্ণয়ের আলাদা কি আছে? নিয়ম আছে। অর্থাৎ এইটা মৌলিক সংখ্যা নির্ণয়ের একটা পদ্ধতি হচ্ছে ইরাটোস্থিনিস ছাঁকনি। ইরাটোস্থিনিস। ওকে ভাইয়া, কথাটা একটু মনে রাখবা। এবং এমসিকিউ এ 100% আমি দিয়ে দিচ্ছি, এটা 100% আসছে যে মৌলিক যে সংখ্যাগুলো আছে এগুলো নির্ণয়ের এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ইরাটোস্থিনিস প্রক্রিয়া। আর এই ইরাটোস্থিনিস এটা হচ্ছে একটা ছাঁকনি। এটার নাম কি? এটা একটা হচ্ছে ছাঁকনি, ইরাটোস্থিনিস ছাঁকনি। এই ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে আমি কি করতে পারি? মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি। সো ইরাটোস্থিনিস ছাঁকনিটা ঠিক কি রকম? দেখো, ছাঁকনিটা এরকম যে তুমি কি করবা, 1 2 এইভাবে 100 পর্যন্ত লিখবে। অর্থাৎ 1 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে এইটা নির্ণয় করা যায় হচ্ছে ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে। মনে রাখবে জিনিসটা। তাহলে তুমি কি করবা? 1 2 4 3 4 5 6 এইভাবে কি করবা? 100 পর্যন্ত লিখবা। সো ভাইয়া দেখো, আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে একটু হালকা করে দেখাচ্ছি। যদিও আমার কাছে ক্লাস 8 এর গণিত বই নাই, থাকলে ভালো হতো। একটু খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে আবার এখানে 11 12 13 14 15, এরপরে হচ্ছে 16 17 18 19 20। এইভাবে কি করবা? তলে তলে তুমি 100 পর্যন্ত লিখতে হবে তোমাকে। ওকে ভাইয়া, আচ্ছা, 100 পর্যন্ত লেখার পর এই 1 কে তোমাকে আলাদা করতে হবে, কারণ 1 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যাও নয় অথবা যৌগিক সংখ্যাও নয়, এটা হচ্ছে আমাদের সমমৌলিক সংখ্যা, এটা বাদ। এখন একটু খেয়াল করো, এই 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কি কি? দেখো, প্রথমে আমি কিন্তু বলতে পারি যে 2 একটা মৌলিক সংখ্যা। ব্যাপারটা বুঝতে পারছো ভাইয়া? 2 একটা কি মৌলিক সংখ্যা, কারণ 2 কে আমি জাস্ট 1 গুণ 2 করতে পারি, আলাদা কিছু করতে পারি না। অর্থাৎ এর গুণনীয়ক 1 এবং এ নিজেই, তাহলে এটা একটা মৌলিক সংখ্যা। ইট মিনস আমরা কিন্তু এখন কি করব? কাটবো। এখন আমাদেরকে কি করতে হবে? কাটতে হবে। একটু খেয়াল করো, 2 হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা। সো আমি নির্ণয় করলাম এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2 এর যত গুণিতক আছে, বা আমি যেটাকে কি বলতে পারি, হ্যাঁ, 2 কে চিহ্নিত করি। দেখো, প্রথমে কি করতে হবে? 2 কে চিহ্নিত করতে হবে, করলাম। করার পর কি করতে হবে? 2 এর যত গুণিতক আছে সবগুলোকে কাটতে হবে। এখানে তো 100 পর্যন্ত আছে, তাই না? সো একটু কাটো, দেখো তো কি আসে। দেখো, 2 2 1 কে 2, 2 দুগুণ 4, 4 কে কাটলাম। 3 দুগুণ 6, 6 কে কাটলাম। 4 দুগুণ 8, এরপরে কি 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 11 কি কাটা যাবে? যাবে না। এরপরে কি 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 10 দুগুণ 20, 11 দুগুণ 22, এখানে কাটতো, সরি এখানে আসতো 22 কাটতো। এইভাবে 100 পর্যন্ত, এক কথায় যত জোড় সংখ্যা আছে সবগুলো কেটে যেত। কারণ একটু খেয়াল করো ভাইয়া, এই যাবতীয় জোড় সংখ্যাগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। কিন্তু 2 জোড় সংখ্যা বটে, বাট এটা মৌলিক সংখ্যা। বাট 2 বাদে যাবতীয় জোড় সংখ্যাগুলো যৌগিক সংখ্যা। কারণ কি? তুমি লেখো 4, 4 কে কিন্তু আমি 1 গুণ 4 করতে পারি, আবার 2 গুণ 2 করতে পারি। ইট মিনস 4 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4, অর্থাৎ 1 এবং 4 আছে, পাশাপাশি এর আরো গুণনীয়ক আছে 2। তাহলে এটা কি মৌলিক সংখ্যা নয়। এর পরবর্তীতে 6, 6ও কিন্তু মৌলিক সংখ্যা নয় ভাইয়া। কেন? কারণ আমি লিখতে পারি 1 গুণ 6, এবার কি করতে পারি? 2 গুণ 3 লিখতে পারি, অর্থাৎ 3 দুগুণ 6। ইট মিনস 1 2 3 6,
সো এর গুণনীয়ক 1 এবং 6 ছাড়াও 2 3 ও আছে, ইট মিন্স এটা মৌলিক সংখ্যা নয়, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে যাবতীয় জোড় সংখ্যাগুলো কিন্তু যৌগিক সংখ্যা, এজন্য এগুলা কেটে দিলাম। সো দেখো মনে করে 100 পর্যন্ত আছে, তাহলে যাবতীয় জোড় সংখ্যাগুলো কেটে দিলাম। তাহলে আমাদের বাকি থাকলো 3 থাকলো, 5 থাকলো, 7 থাকলো, 9 থাকলো, 11 13 এইভাবে থাকলো। এখন এই যে যেগুলো থাকলো সেগুলোই হচ্ছে এক কথায় এখন আমাদের মৌলিক সংখ্যা। ওকে ভাইয়া, সরি সেগুলো নয়। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার 3 কে ধরতে হবে। প্রথমে 2 কে ধরলা না, এবার 3 কে ধরো। 3 কে ধরে 3 এর যাবতীয় গুণিতক গুলো কেটে দাও। তাহলে 3 1 কে 3, এটা তো ধরছি আমি। 3 2 6, 6 এই যে কাটাই আছে। 3 3 কে 9, এই যে 9 কেটে দিলাম। এরপরে কি 3 4 এ 12, এই যে 12 কাটাই আছে। 3 5 15 কেটে দিলাম। এরপরে কি 3 3 6 18, এই যে 18 কাটাই আছে। 3 9 27, সো 27 এই দিকে আছে, কেটে দিবা। এই 2 এবং 3 এগুলোর গুণিতক কেটে দেওয়ার পর তুমি 5 এর গুণিতক, এবার কার গুণিতক কাটবা? 5 এর, কারণ 4 অলরেডি কাটা হয়েছে। এবার তুমি 5 কে ধরবা। ওকে, 5 কে ধরার পর তুমি 5 এর গুণিতক গুলো কাটবা। 5 1 কে 5, এটা তো ধরছই। 5 2 10, এই যে 10 কাটাই আছে। 3 5 15 কাটাই আছে। 4 5 20 কাটাই আছে। এভাবে 5 এর গুণিতক যদি মানে কোনোটা বাকি থাকে সেটা কাটবা। এই তিনটা সংখ্যার গুণিতক এই 1 থেকে 100 মধ্যে কাটার পরে এই ছাঁকনিতে আর যে সংখ্যাগুলো থাকবে, অবশিষ্ট থাকবে, সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2 3 11 13 17 19, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে, তাহলে তোমাকে কি করতে হবে? ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয়, প্রথমেই তোমরা কি করবা? একটা ছক দাগাবা এবং সেই ছকে তুমি 1 থেকে এই পর্যন্ত 10, এরপর নিচে 11 12 13, এইভাবে তুমি 100 পর্যন্ত লিখবা। লিখার পর 1 কে তুমি আউট করো, তাহলে 2 কে প্রথমে ধরবা। 2 কে ধরে 2 এর যাবতীয় গুণিতক, এক কথায় যাবতীয় জোড় সংখ্যাগুলো কেটে যাবে। এরপরে 3 এর গুণিতক যেগুলো বাকি থাকবে সেগুলো কাটবা। এরপরে কি করবা? 5 এর গুণিতক গুলো কাটবা। কাটলে এই 5 এর গুণিতক কাটা শেষ হলে বাকি আর কোনো কিছু কাটার দরকার নাই, বাকি যেগুলো থাকবে সেগুলোই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে আমরা কি করতে পারি? মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি। এটা হচ্ছে কিন্তু তোমাদের বইয়ে এই ইরাটোস্থেনিস ছাঁকনির ব্যাপারটা আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটু যেটা খেয়াল করব সেটা হচ্ছে তোমাদের বইয়ের একটা টপিক, সেটা হচ্ছে কি যে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। কি বলতো? সংখ্যা শ্রেণীর, আমি একটু লিখি, সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। নির্দিষ্ট শ্রেণীর মানে নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। আচ্ছা, কিছু হোক অঙ্ক দেখলেই বুঝতে পারবা, আমি জাস্ট তোমাদেরকে নিয়ম শিখে দেব, একদম সবকিছু পানির মতো ক্লিয়ার হবে। সো দেখো, এই নিয়ম এইখানে দেখো, সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়, এটা একটা নিয়ম আছে। যেমন দেখো তোমার প্রশ্নে কিভাবে দেয়া থাকবে, দেখো প্রশ্নে এরকম দেয়া আছে যে 3, এরপরে হচ্ছে 10, এরপরে হচ্ছে 17, এরপরে হচ্ছে তোমাদের 24, তোমাদের বই থেকেই করতেছি 31। ওকে, এবার ডট 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 ডট। এবার একটু খেয়াল করো, যেটা তোমাকে করতে হবে, এটা কি? এটা হচ্ছে কিন্তু ভাই একটা সাংখ্যিক প্যাটার্ন, মনে আছে কথা? বুঝতে পারছো? সো এই যে প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্নটা তোমাদেরকে একটু জাস্ট খেয়াল করতে হবে। এখানে কি বোঝানো হচ্ছে খেয়াল করো। তুমি যদি এই জিনিসটা লক্ষ্য করো যে 3 থেকে কোথায় গেছে? 10-এ গেছে, ইট মিনস এর মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 7। ধরতে পারছো ব্যাপারটা? 3 এর সাথে 10। এবার 10 থেকে কততে গেছে? 17-তে গেছে, ইট মিনস 10 থেকে 17-র মধ্যেও পার্থক্য হচ্ছে 7, 10 এর সাথে 17। বুঝতে পারছো? 17 থেকে 24-এ গেছে, ইট মিনস এর মধ্যে পার্থক্য 7, 17 আর 7 24 হয়। 24 থেকে 31, এর মধ্যে পার্থক্য 7। তাহলে এর পরবর্তী সংখ্যার মধ্যেও পার্থক্য কত হবে? 7 হবে। তাহলে একটু খেয়াল করো তো। আচ্ছা, এখন এইখানে তোমাদেরকে কি বলছে? বলছে যে পরবর্তী দুইটি সংখ্যা, পরবর্তী কয়টি সংখ্যা? দুইটি সংখ্যা নির্ণয় করো। 31-এর পর কোন সংখ্যা আসবে, তারপর কোন সংখ্যা আসবে, পরবর্তী এই দুইটি সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। একেবারে সোজা না ভাইয়া, বলো। দেখো, প্রথমে তোমার হচ্ছে এখানে আমি কিন্তু প্যাটার্নটা মানে দেখেই বুঝতে পারছি যে এখানে 7 7 7 7 করে বাড়তেছে। 3 এর সাথে 10, 10 এর সাথে 17, 17 এর সাথে 24, 24 এর সাথে 31, এখন 31 এর সাথে হবে 38, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি 38। আবার এই 38 আর সাথে ভাইয়া হচ্ছে 38 আর সাথে কত হয় বলো তো? 38 আর সাথে 39, 40 আর পাশে 45। ইট মিনস পরবর্তী দুইটি সংখ্যা হচ্ছে 38 আর 45। সোজা না ভাইয়া, বলো তো? সোজা না? একেবারে সোজা। আচ্ছা, এইবার তোমাদের বইয়ের আরো কিছু উদাহরণ আমরা লক্ষ্য করি। উদাহরণ 2-এ দেয়া আছে। কি দেয়া আছে? দেখো, এগুলো হচ্ছে কিন্তু প্যাটার্নের খেলা, একদম সোজা। কি দেয়া আছে? 1 আছে, এরপরে 4 আছে,
9 আছে, দেন হচ্ছে 16 আছে, তাই না? 16 আছে, এরপরে হচ্ছে 25 আছে, দেন ডট 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 ডট, মানে আরো সংখ্যা আসবে। এবার কি বলা হয়েছে এখানে, যে পরবর্তী সংখ্যাটি, মানে এর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো, এর পরবর্তী আরেকটি সংখ্যা নির্ণয় করতে হবে। প্রথমেই দেখো ভাইয়া, তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এদের মধ্যে পার্থক্য কি বলছে ভাইয়া বলো তো, এদের মধ্যে পার্থক্য কত। 1 থেকে 4 গেছে, ইট মিনস, দেখো ইট মিনস আমাদের 3 বাড়ছে, তাই না? 3 আর 1 কিন্তু 4 হয়। 4 থেকে কয়ে গেছে ভাইয়া 9, তাহলে কত বাড়লো বলো তো? 5 বাড়লো, কারণ 5 আর 4 9। ওকে, 5 আর 4 কত হয়? 9 বাড়লো, অর্থাৎ এখানে 5 বাড়লো। এবার 9 থেকে 16, 9 থেকে 16 কত জানি? এটা হবে হচ্ছে 7, 9 আর 7 16, তাই না? তাহলে 7 বাড়লো। এরপরে 16 থেকে 25, আবার এবার আবার কি হলো? 16 আর 9 হচ্ছে 25। তাহলে আমি যে ব্যাপারটা লক্ষ্য করতেছি, প্রথমবারে 3, পরের বারে 5, 7, 9, তার মানে এখানে কিন্তু কত করে বাড়তেছে বলতো? প্রথমবারে 3 বাড়ছে, পরের বারে 5 বাড়ছে, পরের বারে 7 বাড়ছে, পরের বারে 9। তাহলে 3 আর 5 এর মধ্যে পার্থক্য কত? 2। 3 আর 2 এ 5, আবার 5 আর 2 এ 7, 7 আর 2 এ 9। তাহলে 9 এর পরে কত আসবে? 3, 5, 7, 9, এরপরে আসবে কি? 9, 10, 11 আসবে, 11। এখন একটু খেয়াল করো তো, তাহলে এই যে এখান থেকে এখন আমি দাগ টানবো, 25 থেকে 11তে আসলো, এবার এখানে কত যায়? 25 আর 11 কত হয় ভাইয়া বলো তো? 25 আর 10 এ 35, আর একে হচ্ছে 36, তাহলে পরবর্তী সংখ্যাটি 36। এখন যদি বলা হয় তার পরবর্তী সংখ্যা কত, তার পরবর্তী সংখ্যা কত, দেখো ভাইয়া, 3 আর 2 এ 5, 5 আর 2 এ 7, 7 আর 2 এ 9, 9 আর 2 এ 11, 11 আর 2 এ 13, তাহলে এখানে আসবে হচ্ছে 13। তাহলে এখান থেকে এখানে দাগ টানবা, এখানে দাগ টানি, এখন এখানে লেখো 36 আর 13 মিলে কত হয়? 30 আর 10 এ 40, 40 আর হচ্ছে 9 এ 49 মেবি। ওকে, তাহলে পরবর্তী সংখ্যা 49। ঠিক এর পরবর্তী সংখ্যা কত হবে? 13 আর 2 এবার হবে হচ্ছে 15, অর্থাৎ 49 আর 15 যোগ করে যেটা আসবে সেটা লিখবা। তাহলে এভাবেই কিন্তু আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ এর আগেরটাতে একদম সমান ভাবে বেড়েছিল, বাট এইখানে যে পার্থক্যটা সেইটা আবার কি হয়েছে? গরমিল হয়েছে, অর্থাৎ 3 থেকে 5 এ গেছে 2, পার্থক্যটা আবার 2 2 করে বাড়ছে। ওকে, সো এইভাবে তোমাকে কিন্তু বুঝতে হবে। মনে রাখবা সবসময় এগুলো পার্থক্য করেই বের করতে হয় বা বিয়োগ করেই বের করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা একটা বিশেষ জিনিসে চলে যাচ্ছি তোমাদের বইয়ের। সো সেই জিনিসটার নাম হচ্ছে ফিবোনাক্কি। ফিবোনাক্কি সংখ্যা কি নাম বলো তো? সেই জিনিসটার নাম হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। আচ্ছা, এই জিনিসটা একটু তোমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে কি, যে যে হচ্ছে কি ফিবোনাক্কি সংখ্যা, ফিবোনাক্কি, ফিবোনাক্কি বা হচ্ছে ফিবোনাচ্চি যাই বলো, ফিবোনাক্কি। এই ফিবোনাক্কি সংখ্যা নিয়ে একটু কথা বলতে হবে। লক্ষ্য করো, দেখো আমি একটা তোমাদেরকে অনুক্রম দিচ্ছি বা একটা ধারা দিচ্ছি। সো দেখো 0, 1, এরপরে হচ্ছে 1, 2, 3, 5, 8, 13, ডট 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 ডট। সাপোজ এইরকম কি দিলাম, একটা হচ্ছে তোমাকে অনুক্রম দিলাম, বা 13 পরে আমি লিখলাম হচ্ছে 21, দেন হচ্ছে আমি লিখলাম 34, ডট 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 ডট। আচ্ছা, এই অনুক্রমটা হচ্ছে বা এই যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে আমাদের ফিবোনাক্কি সংখ্যা। কেন ফিবোনাক্কি সংখ্যা? ফিবোনাক্কি সংখ্যার যে মেইন নিয়মটা সেটা হচ্ছে পরপর পরপর দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। কিসের সমান? পরবর্তী সংখ্যার সমান। ব্যাপারটা একটু বুঝতে হবে। দেখো, 0 আর 1 যোগ করলে 1 পাই, পাই কিনা? 1 আর 1 যোগ করলে 2 পাই, 2 আর 1 যোগ করলে 3, 3 2 5, 5 3 8, 8 5 13, 13 আর 8 21, 21 আর 13 34। তাহলে পরবর্তী সংখ্যা কি হবে? 34 আর 21 মিলে যেটা হয়। ইট মিনস পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান, অর্থাৎ 0 আর 1 যোগ করে 1 পাইছি, 1 আর 1 যোগ করে 2 পাইছি, 2 আর 1 যোগ করে 3 পাইছি, 3 আর 2 যোগ করে 5 পাইছি। তাহলে পরপর দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয়, এটাকেই বলা হয় হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। এবার আমি তোমাদেরকে তোমাদের বই থেকে একটা উদাহরণ দেখাই, যেটা উদাহরণ 3-এ বলা হয়েছে, যে কি 1, 5, 6, দেন হচ্ছে 11, 17, দেন হচ্ছে 28, এইভাবে দেয়া যায় ডট ডট। এখন বলা হয়েছে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। একেবারে সোজা না ভাইয়া? দেখো,
5 আর 1 6, 5 6 11, 11 6 17, 17 আর 11 28। তাহলে 28 আর 17 কত হবে? 28 আর 17 যোগ করে পরেরটা হবে। তাহলে একটু খেয়াল করো, 28 প্লাস হচ্ছে 17, তাহলে আমরা পাচ্ছি কত? 45। ইট মিনস পরবর্তী সংখ্যা 45 অ্যান্সার। সোজা না ভাইয়া? এগুলাকে বলা হয়েছে ফিবোনাক্কি সংখ্যা। দেখো এটাও কিন্তু মানে এমসিকিউ এর জন্য 100% কমন। ওকে, যে ফিবোনাক্কি অনুক্রম বা ফিবোনাক্কি সংখ্যা নিচের কোনটি? এখানে তোমার অপশন এটা দেবে, এরপরে এমনি দেবে 5 6 7 8, এটা তো হবেই না, কারণ পরপর দুটি সংখ্যা যোগফল পরবর্তী সংখ্যা সমান 9। তাহলে যেটার এই নিয়ম মেনে চলবে, অর্থাৎ পরপর দুটি সংখ্যা যোগফল পরবর্তী সংখ্যা সমান, তাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। তাহলে এরকম ক খ গ ঘ অপশনে থাকবে, তুমি দেখবা কোনটা আসল অ্যান্সার হয়। তাহলে ফিবোনাক্কি সংখ্যা আশা করি তোমাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার। সো ফিবোনাচ্চি সংখ্যা নিয়ে আশা করি আর কোনো টেনশন নাই, এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী টপিক যেটা তোমাদের রয়েছে বইয়ে, সেটা হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। ওকে, আমরা এই টপিকটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। সো এখানে আমি জাস্ট একটা সূত্র দেব, এক সূত্রে তোমরা পুরো অধ্যায় কভার করতে পারবে ইনশাআল্লাহ। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। ওকে, সো একটু খেয়াল করো, সংখ্যার যোগফল। আচ্ছা, যোগফল বা সমষ্টি কিন্তু একই কথা, এই বিষয়গুলো তোমরা সবাই জানো। তো একটু খেয়াল করো যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, আশা করি জানো, 1 2 3 4 5 6। আর ক্রমিক বলতে বোঝায় ধারাবাহিক। যেমন আমি তোমাকে যদি বলি যে ভাইয়া 1 থেকে 10, 1 থেকে 10 পর্যন্ত লিখো, এই যে 1 থেকে 10 পর্যন্ত লিখবে, এগুলো হচ্ছে ভাইয়া ক্রমিক সংখ্যা, কারণ ধারাবাহিক ভাবে আসতেছে 1 2 3 4 5 6 এভাবে। আচ্ছা, আমি যদি বলি যে প্রথম 10টি বিজোড় সংখ্যা লিখো, তাহলে তুমি কি করবা? 1 লিখবা, 3 লিখবা, 5 লিখবা, 7 লিখবা, 9 লিখবা, এইভাবে 10টা বিজোড় সংখ্যা লিখবা। এগুলোকে বলা হয় হচ্ছে ভাইয়া ক্রমিক সংখ্যা, কারণ 1 এর পরে 3, 3 এর পরে 5 7 9, অর্থাৎ বিজোড় সংখ্যা আসতেছে। বাট এরই মধ্যে যদি তুমি 9 এর পরে হঠাৎ 10 দিয়ে ফেলো, তাহলে কিন্তু ভাই এটা ক্রমিক সংখ্যা নয়, বিকজ এখানে আমাদের বিজোড় সংখ্যা হিসেবে চলতেছে 1 3 5 7 9, এরপরে 11 আসবে, নট 10। সো যেহেতু এখানে 10 এসে গেছে, এটা তাহলে ক্রমিক নয়। তাহলে ক্রমিক হতে গেলে তোমার একটা নির্দিষ্ট ধারা মানতে হবে, নির্দিষ্ট একটা ধারাবাহিকতা থাকতে হবে। হয় বলতে পারে যে প্রথম 10টি জোড় সংখ্যা লিখো, তাহলে তুমি 2 থেকে শুরু করবা, 2 4 6 8 10 12, এভাবে লিখবা। 10টা বিজোড় সংখ্যা জোড় সংখ্যা লিখবা। সো এগুলাকে বলা হয় হচ্ছে ভাইয়া ক্রমিক সংখ্যা। এখন এই যে তোমাকে বলা হইলো 1 থেকে 10, এই সংখ্যাগুলোর যোগফল কত? তাহলে তুমি এখন ক্যালকুলেটর চাপবা যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস কত? 10। অ্যান্সার চলে আসতেছে 55। সো তাহলে তুমি কি করলে? 1 থেকে 10 পর্যন্ত তোমাকে বললো, তাহলে তুমি 55 উত্তর লিখলা। আচ্ছা, এবার দেখো, তোমাকে যদি বলা হয় 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো, এখন তুমি কি পরীক্ষার হলে এই কাজটা করবা? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস, মানে তোমাকে এলিয়েন হতে হবে, 50 বার যোগ করতে হবে। বাট এটা করতে গেলে তোমার পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে, তোমার লেখা শেষ হবে না। তাহলে এই ক্ষেত্রে ভাইয়া তোমার সূত্র আছে। এই ক্ষেত্রে কি আছে? ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয়ের সূত্র আছে। সূত্র অ্যাপ্লাই করলে খুব সহজেই তুমি যোগফলটা নির্ণয় করতে পারবে। সো সূত্রটা কি? দেখো, সমষ্টি বা যোগফলের সূত্র হচ্ছে, একটু এটা হচ্ছে তোমরা মুখস্থ রাখবা। সেটা হচ্ছে কি, প্রথম পদ প্লাস হচ্ছে শেষ পদ বা শেষ সংখ্যা বা প্রথম সংখ্যা, শেষ পদ ইনটু হচ্ছে আমাদের পদ সংখ্যা। আচ্ছা, আমার আবার জায়গা কুলালো না, তো আমি ভালোভাবে লিখতে হবে এটা, যে সমষ্টি নির্ণয়ের সূত্র কি। দেখো, সমষ্টি, ওকে, সমষ্টি বা যোগফল যদি নির্ণয় করতে বলা হয় কোনো স্বাভাবিক ক্রমিক সংখ্যা, তাহলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা। কি কি? একটু খেয়াল করো, সমষ্টি সমান কি? যে প্রথম পদ প্লাস হচ্ছে শেষ পদ, একটু জাস্ট খেয়াল রাখবা, ইনটু হচ্ছে পদ সংখ্যা, মানে কয়টা পদ আছে এটাকে বলা হয় পদ সংখ্যা, ডিভাইডেড বাই হচ্ছে 2। সো এই যে সূত্রটা আছে, এটা একটু এখনই মুখস্থ করে ফেলো, যে সমষ্টি কি? প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা বাই হচ্ছে 2। সো এবার একটু খেয়াল করো, তোমাকে বলা হয়েছে সাপোজ প্রথমে যে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করো। সো যোগফল বা সমষ্টির সূত্র অনুযায়ী আমরা জানি প্রথম পদ, তাহলে প্রথম পদ কি? 1। কেননা তুমি যদি 1 থেকে 10 পর্যন্ত লিখো, তাহলে তোমার কি হবে? প্রথম পদটা 1 হবে, অর্থাৎ 1 প্লাস শেষ পদ কত হবে? 10 হবে, অর্থাৎ শেষ পদ হচ্ছে 10 ইনটু পদ সংখ্যা। সো কয়টা পদ? যেহেতু 1 থেকে 10 পর্যন্ত, তাহলে 10টা পদ, অর্থাৎ এখানে তুমি লিখে দিবা 10 ডিভাইডেড বাই 2। দেখো, হিসেব করে 55 আসবে। 10 আর আগে 11, 11 10 হচ্ছে 110, ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 55। তাহলে দেখো আমরা কি করলাম,
যে সমষ্টি সূত্রের মাধ্যমে খুব সহজেই এটার প্রথম পদ আর শেষ পদ যোগ করে মোট পদ সংখ্যা দিয়ে গুণ করে 2 দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাচ্ছি। এইবার একটু খেয়াল করো, 1 থেকে 50 সোজা না তোমাদের কাছে, তোমরাই বের করবা। প্রথম পদ হচ্ছে 1 প্লাস শেষ পদটা অবশ্যই হবে 50, তাহলে পদ সংখ্যা কয়টা? 1 থেকে 50 পর্যন্ত পদ সংখ্যা 50টা, ডিভাইডেড বাই 2। 50 আর 1 51, 51 গুণ 50 করলে কত হয়? একটু জাস্ট ক্যালকুলেটর ইউজ করবা। 51 গুণ 50 বা 50 গুণ 51 সমান হচ্ছে 2550। সো এটা ভাগ আমরা 2 করব, তাই না? সো 1275, তাহলে এটা সমান হচ্ছে 1275। ইট মিন্স 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 1275। আর তুমি যদি এটা ক্যালকুলেটরে করতে যেতা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস এইভাবে করতে হতো, সো অনেক খাটনি সাপেক্ষ ব্যাপার। তাহলে দেখো, এই সূত্রের মাধ্যমে আমরা খুব সহজেই কি করতে পারি? স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি। বাট এইবার একটু খেয়াল করো, সাপোজ তোমাকে বলা হইলো যে ভাই, কি বলা হইলো যে তুমি হচ্ছে যে কি করবে, যে তুমি হচ্ছে প্রথম 10টি জোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। কি বলা হয়েছে? প্রথম 10টি জোড় সংখ্যা। তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। দেখতে হবে কয়টা জোড় সংখ্যা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। হ্যাঁ, এই প্রথম, এগুলো হচ্ছে প্রথম 10টি জোড় সংখ্যা। তাহলে এগুলোর যোগফল কি হবে? আমরা জানি প্রথম পদ, অর্থাৎ এখানে প্রথম পদ হচ্ছে 2 প্লাস, আবার এখানে 1 দেওয়া যাবে না কিন্তু, ওকে, 2 দিতে হবে, কারণ এখানে প্রথম পদ হচ্ছে 2, শেষ পদ কত? 20, ইনটু পদ সংখ্যা কয়টা? যেহেতু আমাদের এইখানে কিন্তু বলেই দিয়েছে যে প্রথম 10টি জোড় পদ, তাহলে 10টি, অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে 10 কিন্তু ভাইয়া, ওকে। বা তুমি হিসাব করতে পারো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে পদ সংখ্যা হচ্ছে 10 ডিভাইডেড বাই কত? 2। তাহলে 20 দুগুণ 40, 10 হচ্ছে 400, 400 ভাগ 2 সমান হচ্ছে আমাদের 200। তাহলে অ্যান্সার কত? 200। ইট মিনস আমাদের প্রথম 10টি জোড় সংখ্যার যোগফল 200। বাট তুমি যদি যোগ করতে যাও, দেখো ক্যালকুলেটরে তুমি যোগ করে দেখো, এই 200ই আসবে। 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 এভাবে করলে 200 আসবে। সো আশা করি এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার। তাহলে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের এই যে পদ্ধতিটা, অর্থাৎ এই যে সূত্রটা, এটা জাস্ট একটু খেয়াল রাখবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। এইবার তোমাদেরকে একটা আমি খেলা দেখাবো। সেটা হচ্ছে কি, সাপোজ তোমাকে প্রশ্ন করা হইলো প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। সবাই বলবে সোজা তো, তাই না? কারণ প্রথম 10টি বিজোড় সংখ্যা লিখি 1, 3, 5, 7, 9, এরপরে হচ্ছে 11, দেন 13, দেন 15, এরপরে হচ্ছে কি 17, 19, 19 কয়টা হয় দেখো তো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। হ্যাঁ, 10টা বিজোড় সংখ্যা কিন্তু হয়ে গেছে, প্রথম 10টা বিজোড় সংখ্যা। সো এগুলোর যোগফল কত? দেখো, আমি কিন্তু খুব সহজেই ওই সূত্রের সাহায্যে বের করতে পারি যে প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ ইনটু হচ্ছে পদ সংখ্যা। পদ সংখ্যা কয়টি? 10টি, যেহেতু প্রথম 10টি বিজোড় সংখ্যা, তার মানে পদ সংখ্যা 10 ডিভাইডেড বাই 2। 19 আর 1 20, 20 10 200 বাই 2 হচ্ছে 200 বাই 2 সমান হচ্ছে আমাদের 100। ইট মিনস প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল 100। বাট এই প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের একটা টেকনিক হচ্ছে যে পদ সংখ্যা কত? 10, তাহলে জাস্ট 10 এর উপর স্কয়ার মানে হচ্ছে 100। এক কথায় আমি উত্তর বের করলাম। তাহলে প্রথম 10টি বিজোড় সংখ্যা বের করার একটা টেকনিক কি ভাইয়া? যে আমি কি করব, পদ সংখ্যার উপর জাস্ট স্কয়ার বসে দেব, তাহলেই আমি অ্যান্সারটা পেয়ে যাবো। এই যে এখানেও অ্যান্সার আসছে 100, এখানেও অ্যান্সার আসছে 100। বাট আমি যেটা বলবো যে সব নিয়ম তুমি বাতিল করে ফেলো। তোমার মাথায় আমি জাস্ট এ পর্যন্ত একটা জিনিস ঢুকাইতে পারছি, সেইটা হচ্ছে কি, যে প্রথম পদ অর্থাৎ স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলের ক্ষেত্রে বা সমষ্টির ক্ষেত্রে সমষ্টি সমান কি, প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা বাই 2। অর্থাৎ এ পর্যন্ত যারা ক্লাস করেছো সবকিছু চিন্তা থেকে আউট করে দাও। জাস্ট তুমি এইটা জানো যে সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা বাই 2। শেষ কথা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের সবার ক্লিয়ার। আচ্ছা, আমি তাহলে আমরা এখন তোমাদের বইয়ের পরবর্তী টপিকে চলে যাচ্ছি। ওকে, সো পরবর্তী টপিকটা কি, যে সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। আমি একটু লিখে ফেলি যে কি, সংখ্যাকে কি, যে দুইটি, তোমাদের বইয়ে আছে, দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তো একটু খেয়াল করো, বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তাহলে এটা তোমরা কিভাবে করবে একটু খেয়াল করো, যে আমাদের এখানে অনেক সংখ্যা আছে যেগুলোকে আমরা কি করতে পারি,
দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে। বর্গ কি? বর্গ হচ্ছে স্কোয়ার। সাপোজ তোমাকে বলা হলো 10-এর বর্গ, ইট মিনস 10-এর উপর স্কোয়ার। যদি বলা হয় 5-এর বর্গ, ইট মিনস 5-এর উপর স্কোয়ার। তাহলে এখন বলা হয়েছে যে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তার মানে সাপোজ 10 একটা স্বাভাবিক সংখ্যা, আবার 5 একটা স্বাভাবিক সংখ্যা, এগুলোর কি করতে হবে? বর্গ করতে হবে, অর্থাৎ 10 স্কোয়ার 5 স্কোয়ার। পাশাপাশি কি করতে হবে? সমষ্টি রূপে প্রকাশ, অর্থাৎ এদের মাঝে আবার প্লাস চিহ্ন দিতে হবে। সো এই নিয়মটাকে বলা হয় হচ্ছে কি, তোমার দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তাহলে এমন কিছু সংখ্যা আছে যেগুলোকে ভেঙে আমরা কি করতে পারি? দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। যেমন আমি যদি উদাহরণ দেই, যে তোমাদের বইয়ে আছে 2, এই 2কে ভেঙে আমরা কিন্তু লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। অর্থাৎ এখানে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করছে এই 2কে। দেখো 1-এর উপর স্কোয়ার দিলে 1, আবার 1-এর উপর স্কোয়ার দিলে 1, 1 আর 1 2 হবে। তো এবার আমরা আর একটা উদাহরণ লক্ষ্য করি, সাপোজ 5কে কিন্তু আমরা কি করতে পারি? দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। যেমন কি আমরা যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে কিন্তু 5 হয়ে যাবে। কিভাবে? দেখো 2-এর উপর স্কোয়ার দিলে 4, 1-এর উপর স্কোয়ার দিলে 1, 4 আর 1 5। তাহলে এই 2, 5 আরো অনেক সংখ্যা আছে যেগুলোকে কি করা যায়? এইরকম দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। বাট অনেক সংখ্যা আছে যেগুলোকে এভাবে প্রকাশ করা যায় না। যেমন আমি যদি বলি 3কে তুমি কোনোভাবেই দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবা না। দেখো তুমি চিন্তা করো, যদি আমি 1 স্কোয়ার দেই তাহলে 1 হবে, পাশাপাশি এবার আমি কত দেব? আবার যদি 1 স্কোয়ার দেই তাহলে 1 আর 1 2 হবে, 3 তো হওয়ার সম্ভাবনা নেই। যদি এখানে 2 দেই তাহলে 2 স্কোয়ার মানে 4, 4 আর 1 আবার 5 হয়ে যাবে, 3 হওয়ার সম্ভাবনা নেই। ইট মিনস 3 কখনোই হবে না। এইবার একটু খেয়াল করো, 5-এর পর আমাদের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 8। 8কে আমরা দুইটা বর্গের কি করতে পারি? দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। বাট অনেকেই বলবা যে ভাইয়া এটা করার কি নিয়ম আছে? হ্যাঁ, এটা করার তোমার নিয়ম আছে। তোমাকে কি করতে হবে? 1 থেকে শুরু করতে হবে। একটু খেয়াল করো, তুমি যদি 1-এর উপর স্কোয়ার দাও তাহলে 1 থাকলে এখন আর বাকি থাকে কত? 7। অর্থাৎ 7 আর 1 তো 8 হবে। তো এখন 7 কে কি তুমি কোনো কিছুর বর্গ করে 7 পাবা? পাবা না। ইট মিনস আমি এখানে 1 দেবো না। তাহলে এবার চিন্তা করি, এখানে আমি তাহলে 2 দিলাম, তাহলে 2-এর উপর স্কোয়ার করলে 4, তাহলে 4 এখানে 8 মিলাতে আরো 4 লাগে। ইট মিনস আমি তো আরো 2-এর উপর স্কোয়ার করতে পারি, তাহলে এই যে মিলে গেল। তাহলে দুইটা বর্গের কি করতে পারি? দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে 8কে প্রকাশ করতে পারি। আচ্ছা, এরপর আমরা আরো একটা উদাহরণ দেখি, সাপোজ হচ্ছে 10। সো তুমি কি করবা? প্রথমে 1 দিয়ে দেখবে, 1-এর উপর স্কোয়ার দিলে 1 থাকে কত? 9, তাই না? সো 9কে আমরা কিন্তু করতে পারি 3-এর উপর স্কোয়ার দিলে 9, 3 3 9। এই বিষয়টা আশা করি জানো। তাহলে এখানে জাস্ট প্লাস দিলাম, তাহলে এটা 10 হয়ে গেল। অর্থাৎ এই সংখ্যাকে কি করলাম? দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। এরপর আরো একটা উদাহরণ দেখি, 13। সো প্রথমে আমরা কি করব? 1 দিয়ে ট্রাই করব। 1-এর উপর স্কোয়ার দিলে 1 থাকবে, বাকি থাকবে কত? 12। এখন 12 কি কোনো কিছুর উপর স্কোয়ার করে মিলাইতে পারবা? পারবা না। কারণ দেখো, 2-এর উপর স্কোয়ার করলে 4, 3-এর উপর করলে 9, 4-এর উপর করলে 16 যাবে, 12 মিলতেছে না। ইট মিনস এখানে আমি 1 দেব না। এবার তাহলে এখানে আমি 2 দিয়ে ট্রাই করব। 2-এর উপর স্কোয়ার দিলে 4, তাহলে বাকি থাকে কত? সরি, এটা তো 13 ছিল, তাই না? আচ্ছা, সো এখানে 1 দিয়ে হবে না এমনিতেই। সো 4, তাহলে আমাদের বাকি থাকে কত? 9 বাকি থাকে। 9 আর 4 13। তাহলে 9 কে কিন্তু আমি লিখতে পারি 3 স্কোয়ার, 3 3 9। তাহলে এই যে এটাকে আমরা কি করলাম? দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এইবার আমি তোমাদেরকে যে প্রশ্নটা করব, মানে আমি বলবো যে এইটা হচ্ছে তোমাদের এমসিকিউ মাস্ট বি 100% থাকবে। এই প্রশ্নটা কোন প্রশ্নটা একটু তোমাদেরকে বলি, যে 1 থেকে 100 এর মধ্যে, একটু মাথায় পিন দিয়ে গেঁথে নাও, 1 থেকে 100 এর মধ্যে টোটাল 35টা সংখ্যাকে কি করা যায়? দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। অর্থাৎ এইরকম 2 5 8 10 13, এইরকম 1 থেকে 100-র মধ্যে কয়টা সংখ্যা আছে? 35টা সংখ্যা আছে, যেগুলোকে আমরা এইরকম দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এইবার তোমাদেরকে একটা টুইস্ট দেখাই, যে দেখো সাপোজ 50। এখন এটাকেও কিন্তু আমরা কি করতে পারি? দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করতে পারি। কিভাবে? একটু খেয়াল করো। সাপোজ আমি প্রথমে 1 দিয়ে ট্রাই করি, 1 স্কোয়ার, বাকি থাকে 49। আমি কিন্তু জানি 7 7 49, অর্থাৎ 7-এর উপর স্কোয়ার দিলে পাবো এটা। তাহলে একটু খেয়াল করো, এটাকে ভেঙে আমরা এটা করতে পারি। আবার এটাকে ভেঙে কিন্তু আরো একভাবে করা যায়। কিভাবে? একটু খেয়াল করো, আমি যদি এরকম করি 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, হবে কিনা বলো তো? 5 5 25 প্লাস 5 5 25, 25 25 50। ইট মিনস একটা সংখ্যাকে আমরা একাধিক উপায়েও দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। আর একটা উদাহরণ লক্ষ্য করা যাক, প্রথম 65। প্রথমে আমরা কি দিয়ে ট্রাই করব? 1 দিয়ে। তাহলে 1-এর উপর স্কোয়ার দিলে 1, বাকি থাকে কত বলো তো? 64। এখন 64 কিন্তু আমরা জানি কি করলে হবে? 8 স্কোয়ার। ওকে, সো 8 8 64, 8 স্কোয়ার করলে কিন্তু আমরা 64 পাবো।
তাহলে এটাকে করলাম, বাট এটাকে কিন্তু আমরা আরো একভাবে করতে পারি। কিভাবে একটু খেয়াল করো। সাপোজ আমরা কি করলাম, 4 স্কোয়ার প্লাস হচ্ছে 7 স্কোয়ার, তাও কিন্তু 65 হয়। দেখো 7 7 49, 4 4 16, 49 আর 16 মিলে 65। ইট মিনস একটা সংখ্যাকে বিভিন্ন উপায়ে, অর্থাৎ দুই বা ততোধিক উপায়েও দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। তাহলে এই জিনিসটা ক্লিয়ার, যে সংখ্যাকে কিভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা, এই জিনিসটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, তোমরা তোমাদের কাজগুলো করবা। কোন কাজগুলো? তোমাদের বইয়ে এখান থেকে কাজ আছে। সাপোজ আমি একটা উদাহরণ জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, যে এখানে আছে 130, এটাকে তোমাকে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। কিভাবে করবা? ফার্স্টলি তুমি এক দিয়ে চিন্তা করো, 1 স্কোয়ার, ইট মিনস এক এক গেল, তাহলে বাকি থাকলে হচ্ছে 129। এখন কার উপরে স্কোয়ার করলে 129 আসে? একটু খেয়াল করো। তুমি যদি 9 এর উপর স্কোয়ার করো 81 আসবে, 10 এর উপর স্কোয়ার করলে 100 আসবে, 11-র উপর স্কোয়ার করে দেখো 121 হবে না, তাহলে 121 আর 122 হবে, 130 হবে না। এবার যদি তুমি 12-র উপরে স্কোয়ার করো তাহলে 144, এটা চেয়ে বেশি এসে গেছে। ইট মিনস এক দিয়ে ট্রাই করব না, 2 দিয়ে করে দেখি, 2 2 4, বাকি থাকে কত বলো তো? বাকি থাকে হচ্ছে 126। এখন 126 কি যাবে? না, আমরা কিন্তু জানি যে 11-র উপর স্কোয়ার করলে 121 আসে, আবার 12-র উপর করলে 144, অর্থাৎ 126 পাওয়া সম্ভব নয়। ইট মিনস এখানে এবার 3 দিয়ে ট্রাই করবো, 3 3 9, তাহলে বাকি থাকে কত? 130 থেকে যদি 9 বাদ দিই তাহলে হবে হচ্ছে 121। সো 121 কিন্তু হয় কি কি? এই যে 11-র উপর স্কোয়ার দিলে 121 পাবো। ইট মিন 3 স্কোয়ার প্লাস হচ্ছে 11 স্কোয়ার, এই যে করলাম। ক্লিয়ার কথা? বুঝতে পারছো? আশা করি এগুলো তোমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার, এবং এইভাবে শিখলে কিন্তু তোমাদের এগুলো কখনোই কি হবে না, সমস্যা হবে না। আচ্ছা, এর পরবর্তী অঙ্কে আমরা চলে যাই, ম্যাজিক বর্গ গঠন। এই অধ্যায়ে কিছু ম্যাজিক আছে তোমাদের, এই অধ্যায়ে কি আছে? কিছু ম্যাজিক আছে এবং কিছু সংখ্যা নিয়ে খেলা আছে। আমি সংখ্যা নিয়ে খেলাগুলো খেলবো না, তোমরা ওগুলো নিজে থেকে পড়ে নিবে। তো এবার একটু খেয়াল করো, 1.4-এ তোমাদের মেবি এটা দেয়া আছে যে ম্যাজিক বর্গ গঠন। এখানে তোমাদের টোটাল দুইটা বিষয় আছে। ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে তোমাদের হচ্ছে দুইটা বিষয় আছে। নাম্বার 1 হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ, 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন আছে। আর নাম্বার 2 হচ্ছে 4 ক্রমের ম্যাজিক বর্গ আছে। সো 3 ক্রমেরটা কিভাবে আঁকতে হয়, কিভাবে করতে হয় সেটা একটু খেয়াল করো। আচ্ছা, 3 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা হচ্ছে ভাইয়া 15, জিনিসটা একটু মনে রাখবা। সো একটু খেয়াল করো, 3 ক্রমের ম্যাজিক বর্গ, আমি জাস্ট তোমাদেরকে নিয়মটা শিখাচ্ছি। প্রথমে তোমাদেরকে একটা বর্গ আঁকতে হবে। বর্গ মানে কি? যার 4টা বাহুই তোমাকে সমান রাখতে হবে। ওকে, সো দেখো 3 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে বর্গ আঁকতে হবে, এবং যেহেতু 3 ক্রমের বর্গ, তোমাকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করতে হবে। একটু খেয়াল করো, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা ভাগে ভাগ করলাম প্রস্থ বরাবর, সরি হ্যাঁ মানে দৈর্ঘ্য বরাবর। এবার আমরা কি করব? দৈর্ঘ্য বা প্রস্থ একই কথা, আমরা এটাকে যে কোনো ভাবে, কারণ এটা 2D বস্তু, আমি বলতে পারতেছি না কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ। তো একটু খেয়াল করো, এইবার আমি যদি বলি যে এটা হচ্ছে সাপোজ প্রস্থ, প্রস্থ বরাবরও আমরা 3 ভাগে ভাগ করে নেব। তাহলে দেখো আমাদের কিন্তু 1 2 3 আবার 1 2 3, ইট মিনস এখানে 3 থেকে 9টা ঘর উৎপন্ন হয়েছে। তো এইভাবে ভাগ করে নেওয়ার পর তোমাকে যেটা করতে হবে সেইটা হচ্ছে তোমার মাঝে মাঝে 5 দিতে হবে। 3 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে মাঝে কি দিবা বলতো? 5 দিবা। কি দিবা বলতো? 5 দিবা। দেয়া শেষ? আচ্ছা, দেওয়ার পর তুমি কি করবা? তোমাকে করতে হবে কি, এই কোণাগুলোতে জোড় সংখ্যা বসাতে হবে, অর্থাৎ 2 4 6 8 বসাতে হবে। বসানো শেষ। এইবার তোমাকে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনটা একটু খেয়াল করো। দেখো ম্যাজিক সংখ্যা কত? 15। ইট মিনস তুমি এপাশ দিয়ে গুনলেও 15 পাবা, এখানে যে যে সংখ্যা 3টা থাকবে গুনলে 15 পাবা, এখানেও 15 পাবা, এই পাশ দিয়ে গুনলেও 15 15 15, এই কোনাকুনি পাশ দিয়ে গুনলেও 15ই পাবা। ইট মিনস আমাদের ম্যাজিক সংখ্যাটা মানে প্রতি যেভাবেই তুমি গণো 15 চলে আসবে, তাই না? দেখো অলরেডি এখানে একটা 15 হয়েছে, 5 6 আর 5 হচ্ছে 11 আর 4 15। ঠিক একই ভাবে দেখো 8 5 13 আর 2 15, অলরেডি মিলে গেছে। এখন এই 4টা করে এমন কিছু বসাতে হবে যাতে এ পাশ সব পাশেই 15 হয়। তাহলে একটু খেয়াল করো, 4 আর 8 কত হয় বলো তো? 8 4 12, তাহলে 15 হতে বাকি থাকে কত? 3, 12 আর 3 15, ইট মিনস এখানে 3 বসবে। কারণ 3 না বসালে এখানে অন্য সংখ্যা বসালে তো এখানে 15 মিলবে না। এবার একটু খেয়াল করো, 4 2 6, তাহলে 15-র বাকি কত থাকে বলো তো? 6 আর হচ্ছে 9 মিলে 15 হয়, ইট মিনস এখানে 9। তাহলে একটু খেয়াল করো, 9 10 11 আর 4 15। এবার একটু খেয়াল করো, 6 আর 2 8, তাহলে 15-র বাকি থাকে কত? 15-র বাকি থাকে হচ্ছে তোমার 8, 7 7 বাকি থাকে। ওকে, সো 7 আর 2 9, 9 6 15। এবার একটু খেয়াল করো, 6 আর 8 অর্থাৎ 8 6 মিলে হয় 14, ইট মিনস বাকি থাকে 1। এইবার তুমি খেয়াল করে দেখো, সব পাশ দিয়ে তোমার 15 আসতেছে। দেখো 4
3 4 4 3 12, 12 আর 8 15, সরি 4 হাতে কি গুণ করতেছি কেন, 4 3 7, 7 আর 8 15। এবার তুমি যদি এই পাশ দিয়ে গণো 6 আর 1 7, 8 7 15। এবার যদি তুমি কোন পাশ দিয়ে, যে পাশ দিয়েই গণো তুমি কিন্তু 15ই পাবা। এটাকেই বলা হয় হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। সো 3 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে আঁকতে হয় আশা করি ক্লিয়ার। প্রথমে 5 দেব, 2 4 6 8 দেব, দেওয়ার পর আমি মিলাবো যে এখানে কি বসালে এটা 15 হবে, এখানে কি বসালে এটা 15 হবে, এখানে কি বসালে এটা 15, এখানে কি বসালে এটা 15, শেষ। আচ্ছা, এইবার আমি কি করব, 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন শেখাবো। সো সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে মাস্ট বি বোঝানোর সুবিধার্থে তোমাকে, যারা একটু ট্যালেন্ট আছো তারা তো একবারই পাবে, বাট যাদেরকে বোঝানোর অসুবিধা আছে তাদের জন্য তোমাকে 2টা চিত্র রাখতে হবে, কমপক্ষে 2টা। ওকে, কমপক্ষে 2টা। যেহেতু 4 ক্রমের ম্যাজিক বর্গ, সো এক্ষেত্রে আমাদের যে ম্যাজিক সংখ্যাটা পাওয়া যাবে, সেই ম্যাজিক সংখ্যাটা হচ্ছে কিন্তু ভাইয়া 34। ওকে, ম্যাজিক সংখ্যা কি 34, অর্থাৎ এক্ষেত্রে ম্যাজিক সংখ্যা 34, সব পাশ দিয়ে 34 আসবে। একটু খেয়াল করো, যেহেতু 3 ক্রমের ক্ষেত্রে 3 ভাগে ভাগ করেছি, 4 ক্রমের ক্ষেত্রে আমরা 4টা ভাগে ভাগ করে নিব। একটু খেয়াল করে 1 2 3 4, এবার এই প্রস্থ বরাবরও 4 ভাগে ভাগ করব। 1 2 3 4, তাহলে 4 4 আমাদের টোটাল 16টা ঘর হয়ে গেছে। এখন তুমি কি করবা দেখো, আমি প্রথমটাতে সবগুলোতে এইভাবে আঁকতে 3 4 5 এভাবে করতেছি। ওকে, 7 8 9 10 11 12, এটা বোঝানোর সুবিধার্থে 14 15 16। এবার তুমি কি করবা, ম্যাজিক বর্গটা গঠন করবা। এটা কিন্তু ম্যাজিক বর্গ হয়নি। ওকে, এইবার আমাদের মেইন ম্যাজিক বর্গটা গঠন হবে। সো একটু খেয়াল করো, আমরা কি করব, 4 ভাগে ভাগ করে নেব। এই যে আমরা 4 ভাগে ভাগ করলাম, এপাশ দিয়েও আমরা 4 ভাগে ভাগ করে নিলাম। নেয়ার পর এখন একটু জাস্ট খেয়াল করবা, আমি কেটে দেব আর দেখাবো তোমাদেরকে কিভাবে আমি এটা করতেছি। একটু খেয়াল করো, দেখো আমি কি করব, এই এক, এই এক কোন কানিতে আছে বলো তো, এই যে এই কানিতে আছে, এই কানিতে আছে এক। সো এই এক কি করব, এই কানিতে নিয়ে আসবো, এই কানিতে এই একটাকে নিয়ে আসবো। আবার এই কানিতে 16 ছিল, সে বললো আরে আমার জায়গায় এক আসলো, তাহলে আমি আবার একের জায়গায় যাবো, অর্থাৎ 16 এখন চলে যাবে আবার এইখানে। ব্যাপারটা কি বুঝতে পারছো, আশা করি পারছো। এর পরবর্তীতে অর্থাৎ কানিগুলো আগে আমরা কি করব, শেষ করে নেব। আচ্ছা, এরপরে এবার এই 4, 4 কি ছিল এই কানিতে, অর্থাৎ এই কানিতে 4 কি করবে, এই কানিতে চলে আসবে এখানে 13 জায়গায়। এবার 13 কি করবে, তার জায়গায় বসে যাবে। সো কানি কিন্তু আমাদের কি কি করানো শেষ, মিলানো শেষ। এইবার একটু খেয়াল করো, ঠিক একই ভাবে এবার এই 4টার ক্ষেত্রে আমরা কি করব, অদল বদল করব। এখানে কি ছিল 6, 6টা নিয়ে আসবো এখানে, অর্থাৎ 11-র ঘরে, 11কে নিয়ে যাব 6-এর ঘরে। ক্লিয়ার ভাইয়া? এবার লক্ষ্য করে এখানে কি ছিল 10, 10 নিয়ে যাব 7-এর ঘরে, আর 7কে নিয়ে আসবো 10-এর ঘরে। ক্লিয়ার? আচ্ছা, এখন জাস্ট আমরা বাকি মানগুলো বসে দেবো। এখানে 2 আছে দিলাম, এগুলো চেঞ্জ হবে না, 3 আছে দিলাম, এখানে হচ্ছে আমাদের 5 আছে দিলাম, এখানে হচ্ছে 8 আছে দিয়ে দিলাম, এখানে হচ্ছে 9 আছে দিয়ে দিলাম, এখানে হচ্ছে 12 আছে আমরা দিয়ে দিলাম, আর এখানে আছে 14, এখানে আছে 15। অল দিক দিয়ে এখন তোমার 34 চলে আসবেই আসবে। জাস্ট একটু আমরা একটা খেয়াল করে যদি কোনাকানি পাশ দিয়ে দেখি, 4, দেখো 4 প্লাস হচ্ছে 7 প্লাস হচ্ছে 10 প্লাস হচ্ছে 13, ইট মিনস আমাদের 34। যে পাশ দিয়েই গণো তুমি, এই পাশ দিয়ে গুনবা, দেখো 4 প্লাস হচ্ছে 14 প্লাস হচ্ছে 15 প্লাস হচ্ছে 1, দেখো 34। ইট মিনস এটাকেই বলা হয় হচ্ছে 4 ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে গঠন করতে হয়, তোমাকে বোঝার সুবিধার জন্য তোমাকে 2টা চিত্র অঙ্কন করতে হয়। এইখান থেকে দেখে দেখে এটা বানাতে হয়। প্রথমে কি করব, এই কানি এই কানিতে নিয়ে আসবো, এই কানি এই কানিতে, এই কানি এই কানিতে, এই কানি এই কানিতে, শেষ। তারপরে মধ্যবর্তী এই 4টার ক্ষেত্রে আবার অদল বদল, এটা 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 এটা। ওকে, তার পরবর্তী গুলো এমনিতেই ওই রকম করে বসে দিলেই আমাদের 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন একদম ক্লিয়ার। সো আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। সো এই জিনিসটা ক্লিয়ার হলে তোমাদের দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করতে বলা হয়েছে, সেটা তোমরা নিজে থেকে নিজের মেধা শক্তি খাটিয়ে বানাবে, দেখি তোমরা পারো কিনা। আর বানানোর ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশনে তোমরা ফেসবুক গ্রুপ লিংক পাবে, ফেসবুক পেজ লিংক পাবে। সো গ্রুপ লিংকে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে তোমরা পোস্ট করে সবাই জানাবে যে এই যে আমি আঁকছি, তুমি একে কি করবা, পোস্ট করবা। ওকে, সো পোস্ট করলে আমি বুঝবো যে তুমি ক্রিয়েটিভ স্টুডেন্ট। আচ্ছা, যদি এই কাজটা করতে পারো তাহলে তো তুমি ক্রিয়েটিভ স্টুডেন্ট। এর পরবর্তীতে তোমার যেটা আছে,
1.5। ওকে, তো এই 1.5-এ কি আছে, সংখ্যা নিয়ে খেলা। যদি এগুলো প্রয়োজন নয়, এগুলো অনেকের ক্ষেত্রে মনেই থাকে না সংখ্যা নিয়ে খেলা, বাট এগুলো অনেক অনেক মজাদার খেলা। ওকে, সংখ্যা নিয়ে খেলা। ওকে, সো দেখো যেমন কি এখানে বলা হয়েছে যে 2 অঙ্কের যে কোনো সংখ্যা নিতে বলা হয়েছে। সাপোজ আমরা কি নিলাম, 2 অঙ্কের সংখ্যা 12 নিলাম। এরপরে বলা হয়েছে যে সংখ্যার অঙ্ক দুইটির স্থান বদল করে, অর্থাৎ আমরা এই 2 কে 1 এর জায়গায়, 1 কে 2 এর জায়গায়, অর্থাৎ 21 হয়ে গেল। স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে, অর্থাৎ 21 এর সাথে কি করব, আগের সংখ্যাটি যোগ করো, অর্থাৎ 21 প্লাস এখন 12 করব। তাহলে যোগ করো, যোগফলকে 11 দ্বারা ভাগ করো। সো তাহলে 21 আর 12 যোগ করলে কত হয় ভাইয়া, দেখো তো, 21 প্লাস হচ্ছে 12, তাহলে আমরা পাচ্ছি 33। 33 কে কি দ্বারা ভাগ করব, 11 দ্বারা। আচ্ছা, তাহলে কি হবে, ভাগশেষ হবে 0। হ্যাঁ, ভাগশেষ 0 হবে, কারণ দেখো 11 ভাগ যদি আমি 33 করি, একদম 3 11 33 মিলে যাবে। ভাগশেষ কি থাকবে, 0 থাকবে। তার মানে ভাগশেষ 0। এটাই হচ্ছে মজার খেলা। তুমি যে কোনো সংখ্যা নিতে পারো এখানে। তুমি যদি 40 নাও, দেখবা তাহলে হচ্ছে 0 4। এখন 40 আর 4 হচ্ছে তোমার 44। তাহলে 44 কে তুমি কি দ্বারা ভাগ করবে, 11 দ্বারা। তাহলে আসবে হচ্ছে 4, এখানে ভাগশেষ 0 থাকবে। যে কোনো সংখ্যা নাও, তাহলে কি হবে, সংখ্যা মানে 2 অক্ষরের সংখ্যা নিতে হবে, 2 সংখ্যা বিশিষ্ট বা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিতে হবে। বদল বদল করে যোগ করে 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসবে। এটা একটা মজার খেলা। আচ্ছা, আমি তোমাদেরকে করিয়ে দিই। এরপরে 2 নম্বর যে মজার খেলাটা আছে আমরা নিয়ে দেখি। যে বলা হয়েছে 2 অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটি স্থান পরিবর্তন করো। তো আমরা ওই একই উদাহরণ নেব, সাপোজ 12। তাহলে এটাকে স্থান বদল করলে 21 হয়ে যাবে। আচ্ছা, স্থান পরিবর্তন করো। এবার দেখো, বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো, অর্থাৎ 21 থেকে 12 বিয়োগ করবো। ওকে, সো একটু খেয়াল করো, 21 বিয়োগ হচ্ছে আমাদের 1 2, তাহলে পাচ্ছি হচ্ছে আমরা 9। আচ্ছা, এখন কি বলা হয়েছে, যে বিয়োগ করে বিয়োগফলকে 9 দ্বারা ভাগ করো, অর্থাৎ এটা হচ্ছে বিয়োগফল 9। সো 9 কে আমরা যদি 9 দ্বারা ভাগ করি, অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 1, অর্থাৎ ভাগশেষ আমাদের 0। ওখানে বলা হয়েছে ভাগশেষ 0 হবে। এখন তুমি যে কোনো সংখ্যা নাও, তুমি যদি সাপোজ এখানে হচ্ছে তুমি কি নিলা, সাপোজ মনে মনে তুমি ভাবতেছো 44 নেবো, তাহলে 44 এর বিপরীত 44। এখন 44 বিয়োগ 44 সমান পাবো 0। এখন 0 কে তুমি যা দ্বারা ভাগ করো, 0ই আসবে। ওখানে তো ভাগশেষ থাকার আর কোনো সম্ভাবনাই নেই। ওকে, সো ক্লিয়ার। আচ্ছা, এর পরবর্তীতে তোমাকে যেটা বলা হয়েছে যে 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও। সাপোজ আমি নিলাম হচ্ছে 2 4 6, অর্থাৎ 246। সো নাও, এরপরে কি হবে, সংখ্যার অঙ্কগুলো বিপরীত ক্রমে লিখো, অর্থাৎ এবার 6 4 2 লিখবো, বিপরীত ক্রমেও লিখলাম। এরপরে কি বলছে, এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো, অর্থাৎ 642 থেকে 246 বিয়োগ করবো। 642 বিয়োগ হচ্ছে আমাদের 200। এগুলো মজা, অনেক মজা। 396, এগুলো আমরা ছোটবেলায় খেলতাম। 396। আচ্ছা, 396 আসছে। এখন কি বলা হয়েছে, যে বিয়োগফলকে 99 দ্বারা ভাগ করো, অর্থাৎ আমরা এইটা ভাগ হচ্ছে এখন 99 করব। সো টোটাল 4 আসতেছে, ভাগশেষ 0, ভাগশেষ থাকতেছে না। তাহলে এটাই হচ্ছে নিয়ম, যে তুমি যে কোনো 3 অঙ্কের সংখ্যা নিলে উল্টো করে লিখে বিয়োগ করে যেটা আসবে সেইটাকে যদি তুমি 99 দ্বারা ভাগ করো, ভাগশেষ 0 আসবে। যে কোনো সংখ্যা নেই। এটাই হচ্ছে কিন্তু তোমার সংখ্যা নিয়ে খেলা শেষ। এর পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ জিনিসে আমরা চলে যাচ্ছি, হাত দিচ্ছি। এক কথায় বলতে পারো এই অধ্যায়ের মেইন জিনিস ভাইয়া। ওকে, সো আমার ভিডিও কি চলতেছে কিনা আমি একটু খেয়াল করি, দেখি। আমার ভিডিও মোটামুটি ভাবে অনেক ভালো মতো চলতেছে। আচ্ছা, এর পরবর্তী যে পার্টটা রয়েছে, এটাই হচ্ছে মেইন জিনিস। এটা করার পরেই আমরা যে কোনো কেউ এনিওন, আমি জানি তুমি যত দুর্বল, যত খারাপ স্টুডেন্টই হও না কেন, তুমি পারবা এই অধ্যায়ের সিকিউ। এই ক্লাসটা করো। অর্থাৎ আমি এখন বলবো 1.6 তোমাদের এটা আছে, সেটা হচ্ছে কি জ্যামিতিক প্যাটার্ন। এইখানে আমরা যে বিষয়গুলো জানবো, আমি জাস্ট একটা সূত্র তোমাদেরকে শেখাবো, জ্যামিতিক প্যাটার্ন। তুমি এই অধ্যায়ের বস, আমি কি বলছি, এই অধ্যায়ে তুমি বস হয়ে যাবে। তুমি যত কম লেভেলের স্টুডেন্টই হও, তোমার রোল যদি 1000ও হয়, তাও তুমি পারবা। এই অধ্যায় থেকে যে কোনো সিকিউ আসলে বা সৃজনশীল প্রশ্ন আসলে পারবা কিনা বলো তো? তুমি কি এক্ষেত্রে রাজি আছো? অ্যাকসেপ্টেড হলে এখনই কমেন্ট করে জানাও। ওকে, সো জ্যামিতিক প্যাটার্ন এই 1.6 এটা নিয়ে জানবো। বাট এখন আমি যে কথাটা বলবো, এই পর্যন্ত আমি যদি 1 ঘন্টা পড়িয়ে থাকি, পুরো জিনিসগুলো মাথা থেকে আউট করে দাও, যে আমি আর কিচ্ছু এই অধ্যায় কিচ্ছু পড়ি নাই। কি পড়ি নাই? কিচ্ছু পড়ি নাই। এখন তুমি ফ্রেশ একটা মাইন্ড নিয়ে এইটুকু পার্ট দেখো, অথবা তোমার যদি এই সময় ভালো না লাগে, তুমি ব্যাক করো, আবার নতুন কোন সময়ে আমার এই ক্লাসের এই অর্ধেকটুকু দেখে নিও, যাতে তোমার সমস্যা না হয়। আচ্ছা, জ্যামিতিক প্যাটার্ন। সো এইখান থেকে তোমাদের যে চিত্রগুলো আছে, সাপোজ আমরা যদি একটু খেয়াল করি, প্রথম চিত্রটা এইরকম আছে, এইরকম আছে। দ্বিতীয় চিত্রটা আমাদের এরকম, এরকম,
এইরকম 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 আছে। সো যদিও এগুলো একটু লেগে দেওয়া দেওয়া আছে, আমি লেগেই দেই, একদম লেগেই দেই। ওকে ভাইয়া, লেগেই দেই আমি, যদিও আলাদা আলাদা থাকবে বাট আমি লেগে দিলাম। আচ্ছা, এর পরবর্তীটা কি আছে? এটা, 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 দেন এটা, এটা। সো এরকম আছে না? হ্যাঁ, হ্যাঁ, এটা এইরকমই আছে। একটু খেয়াল করো, এখানে হচ্ছে তোমার এগুলোকে কাঠি ধরো, এগুলোকে কি ধরো বলো তো? কাঠি ধরো। দেখো এটাতে কয়টা কাঠি? একটা, দুইটা, তিনটা, চারটা কাঠি। এটাতে কয়টা কাঠি? চারটা কাঠি। এটাতে কয়টা কাঠি দেখো তো? একটা, দুইটা, তিনটা। তুমি কি এইভাবে কেটে দিবা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা কাঠি। এটাতে হচ্ছে আমাদের সাতটা কাঠি। এটাতে কয়টা কাঠি? পরীক্ষার যে প্রশ্ন আছে না, প্রশ্ন যদি এরকম চিত্র থাকে তুমি কেটে দিবা একটা, দুইটা, তিনটা, তাহলে হিসাব সুবিধা হবে। তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা কাঠি। এটাতে হচ্ছে আমাদের দশটা কাঠি। এখন তুমি কি করবে? এই সংখ্যাগুলো লিখবা ক্রম অনুযায়ী, 4, 7, 10। এর পরবর্তী, এখন তোমাকে বলবে এর পরবর্তী যে চিত্রটা আসবে সেটা অঙ্কন করো। তুমি এখন ডট 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 দিলা, অর্থাৎ এটাকে আমরা বলবো হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। এই জ্যামিতিক প্যাটার্নকে তুমি সাংখ্যিক প্যাটার্নে অন্তর্ভুক্ত করলা। বুঝতে পারছো জিনিসটা? আশা করি পারছো। আচ্ছা, এইটা করার পর আমি তোমাদেরকে এখান থেকে, এইটা করার পর একটা সূত্র নির্ণয়ের সিস্টেম আছে। কি আছে বলতো? সূত্র নির্ণয়ের সিস্টেম আছে। সূত্র নির্ণয়ের সিস্টেমটা হচ্ছে, দেখো, এটা থেকে এটা বিয়োগ করবা, অথবা এটা থেকে এটা বিয়োগ করবা, যে কোনো একটা কাজ করবা। 7 থেকে 4 বিয়োগ করলে 3। তাহলে তুমি সূত্রতে লিখবা 3, যেহেতু পাইছো 3-এর সাথে একটা ক গুণ করবা। ক কি? ক হচ্ছে আমাদের কততম চিত্র বা কততম সংখ্যা। যদি ক এর মান 2 ধরো তাহলে মান হবে হচ্ছে 7। মানে কি ক এর মান 2 কি মানে হচ্ছে, ক এর মান 2 মানে হচ্ছে কি 2 নম্বর পদ। সো 2 নম্বর পদ 7। ক এর মান 3 মানে এই যে 3 নম্বর পদ অর্থাৎ 10। ক এর মান 1 মানে প্রথম পদ অর্থাৎ 4। ব্যাপারটা বুঝতে পারছো? ক হচ্ছে কি কততম পদ, ক হচ্ছে তম পদ। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আমি বলতেছি, তোমার এখনো বোঝার দরকার নেই, যত অঙ্ক করবো এই বিষয়ে তত তোমাদের ক্লিয়ার। দেখো, ক হচ্ছে কি তম পদ। আচ্ছা, তাহলে তুমি এখানে 7 বিয়োগ 4 করে 3 পাইছো, সাথে সাথে তুমি 3 ক লিখে দিলা। এখন একটু খেয়াল করো, ক এর মান যদি আমি প্রথমটাকে বিবেচনা করি, তাহলে ক এর মান প্রথমটার ক্ষেত্রে 1 ধরবো, তাই না? কারণ প্রথম 4, এটা হচ্ছে 1তম পদ। তাহলে আমি ক এর মান কি ধরবো? 1 ধরবো। ইট মিনস আমি ক এর মান যদি 1 ধরি তাহলে 3 1 কে 3, বাট প্রথম পদে আছে হচ্ছে 4। তাহলে আমার 3 এর সাথে কত যোগ বা বিয়োগ করলে 4 হয়? 3 এর সাথে 1 যোগ করলে বা বিয়োগ করলে 4 হয়। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে 3 ক প্লাস 1, এটা হচ্ছে সূত্র। এই সূত্রের মাধ্যমে এখন তুমি কি করতে পারবা? 1 2 3 4তম পদ নির্ণয় করো। সাপোজ 4তম পদ, তাহলে ক এর জায়গায় জাস্ট তুমি 4 লিখে দিবা প্লাস 1, অর্থাৎ 3 4 12 আর 1 13টা কাঠি, অর্থাৎ 4তম চিত্রে আমাদের 13 কাঠি বিশিষ্ট একটা চিত্র আসবে। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার না হলে সমস্যা নাই, এইবার একটু খেয়াল করো। সাপোজ তোমার এইখানে হচ্ছে একটা চিত্র দেয়া আছে, যে এইভাবে, 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 এইভাবে। যদিও এগুলোর মধ্যে ফাঁকা আছে, তো আমি ফাঁকা দিচ্ছি না, এই জিনিসটা একটু জাস্ট খেয়াল রাখো। এইভাবে, 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 দেন হচ্ছে, তোমার এইভাবে, 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 এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে আছে, অর্থাৎ 2টা 6, এগুলোকে আমরা 6 বলতে পারি। 6 দেখা যাচ্ছে এরকম কাঠি আর কি। আচ্ছা, এর পরবর্তীতে কি আছে? সাপোজ এইরকম আছে, এরকম, এরকম, এরকম আছে, দেন হচ্ছে আমাদের এইরকম আছে। হ্যাঁ, দেন হচ্ছে আবারও কিরকম আছে, যে এইরকম, 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 এইরকম আছে। এইবার একটু খেয়াল করো, এটা হচ্ছে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র। তোমাকে বলা হলো চতুর্থ চিত্রটি নির্ণয় করো। সো চতুর্থ চিত্রে এখন কথা হচ্ছে আমি কি করব? কাঠি, এগুলোকে কাঠি ধরলাম। তাহলে চতুর্থ চিত্রে কয়টা কাঠি থাকবে একটু খেয়াল করো। প্রথম চিত্রে 1টা 2টা 3টা 4টা 5টা কাঠি। কয়টা কাঠি বলো তো? 5টা কাঠি। সরি, 5টা কেন হবে? সরি, এই যে দেখো এখানে কিন্তু একটা আছে, অর্থাৎ 1টা 2টা, এর পরবর্তীতে এটা একটা 3টা 4টা 5টা, এই যে এটুকু একটা 6টা। ইট মিনস প্রথম কাঠিতে 6টা। এই জিনিসগুলো হিসাবে ভুল করা যাবে না। তোমার ফাঁকা ফাঁকা থাকলে তো হিসাবে, এখানে আমি একসাথে লেগে দিছি বিদায় কিন্তু বোঝা যাচ্ছে না। এবার দ্বিতীয় কাঠিতে কয়টা কাঠি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। কয়টা? 11টা কাঠি।
এবার তৃতীয় চিত্রে কয়টা, এইভাবে গুনবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15 16টা। কয়টা কাটি, 16টা না আরো বাকি আছে দেখো তো। আরো কিন্তু তোমার এইখানে আমি সোজা ভাবে দিয়েছি তো, এখানে বাকি আছে, আরো একটা থাকবে, আরো একটা থাকবে, কোথায় গেল সেইটা, এবার একটু খেয়াল করো দেখি আমি কি সবগুলো নিছি। 16টা না তো, এখানে হচ্ছে হ্যাঁ 16টাই সরি 16টাই থাকবে। আচ্ছা এইবার তোমাকে কি বলবে যে চতুর্থ চিত্রটি কি আসবে। এখন এখানে কাঠি 6টা 11টা 16টা, এখন চতুর্থ চিত্রের কাঠি সংখ্যা কত সেটা তো বের করতে হবে। তুমি কি করবা, এটা লিখবা 6 11 16 ডট 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 ডট। এখন এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ, ইট মিনস কততম পদ সেটা হচ্ছে কয়ের মান। সো দেখো আমার কাজ কি, যে এটা থেকে এটা বিয়োগ করবা, 11 থেকে 6 বিয়োগ করলে কত 5, তাহলে তুমি সূত্রের ক্ষেত্রে প্রথমেই আগে 5 ক লিখবা, মানে 5 যেহেতু আছে বিয়োগফল তাহলে 5 ক। ওকে, এখন একটু খেয়াল করো, তুমি প্রথম পদকে ধরো। সো প্রথম পদের ক্ষেত্রে কয়ের মান 1, তাহলে 5 1 কে 5। এখন প্রথম পদ হচ্ছে 6, তাহলে 5 এর সাথে কত যোগ করলে 6 হয় বলো তো। 5 এর সাথে কিন্তু 1 যোগ করলে 6 হয়, ইট মিনস এটা হচ্ছে সূত্র। তুমি বলবে ভাইয়া আমি কি দ্বিতীয় পদকে ধরতে পারবো না, কেন পারবে না, অবশ্যই পারবে। একটু খেয়াল করো, যদি দ্বিতীয় পদ ধরো তাহলে এখানে কয়ের মান 2, 5 2 10, তাহলে কত হয়েছে 10, বাট দ্বিতীয় পদ কত 11, তাহলে 10 এর সাথে এখন কত যোগ করলে 11 হবে, +1। এই যে এটাই সূত্র থাকবে, তৃতীয় পদ ধরলেও এটাই সূত্র থাকবে। তাহলে এই সূত্র অনুযায়ী এখন তোমাকে বললো যে চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদের ক্ষেত্রে 5 গুণ কয়ের মান 4 +1, 4 5 20 আর 1 21, তাহলে চতুর্থ পদে কয়টা সংখ্যা আসবে, কয়টা কাঠি আসবে 21। তাহলে তুমি এখন এখানে 21 কাঠি বিশিষ্ট এই চিত্রটা আঁকবা। ওকে, সো এর পরবর্তীতে যদি বলা হয়, এখন তোমাকে যদি বলা হয় যে 100তম পদ নির্ণয় করো, বা 100 নম্বর পদে কাঠির সংখ্যা কত, বা 100 নম্বর চিত্রে কাঠির সংখ্যা কত, ওই যে কয়ের জায়গায় জাস্ট 100 5 100, 500 যোগ 1 সমান হচ্ছে 501টি কাঠি থাকবে 100তম চিত্রে। ক্লিয়ার ব্যাপারটা, আশা করি ক্লিয়ার। সো এইগুলো যদি তোমাদের ক্লিয়ার হয়, এইবার আমরা চলে যাচ্ছি হচ্ছে তোমাদের এই যে এই নিয়মটা, অর্থাৎ এই সূত্রটা বের করা, এটা যারা বুঝতে পারে এই অধ্যায়ে তারা রাস করে, এই অধ্যায়ে কি করে, রাস করে। এইবার আমরা চলে যাচ্ছি হচ্ছে তোমাদের অধ্যায়ের একটা উদাহরণ, উদাহরণ 4। এইটা করলেই তোমাদের মোটামুটি সবকিছু একদম পানির মতো ক্লিয়ার হবে। উদাহরণ 4, তোমাদের পুরো বইটা কিন্তু, পুরো অধ্যায়টা কিন্তু আমি কভার করে দিয়েছি। একটু খেয়াল করো, প্রথমে এইরকম আছে, একটা ঘর দাগানো আছে। ওকে, সো ত্রিভুজ এগুলোকে বলতে পারো, এইটা হচ্ছে একটা ঘর। এর পরবর্তী চিত্রে কি আছে, এরকম আছে এরকম আছে এরকম আছে এরকম আছে, একটা ঘরের সাথে আর একটা ঘর হচ্ছে তোমার লাগালাগি ভাবে আছে। আচ্ছা এটা থাকলো, তৃতীয়তে আমাদের 3টা ঘর আছে। ওকে, সো একটু খেয়াল করো, কয়টা ঘর থাকবে, 3টা। আচ্ছা, এখন তোমাকে যেটা ক নম্বরে বলছে, যে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। কি বলা হয়েছে, কাঠির ক নম্বর যেহেতু, সো ক নম্বরে আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, তোমরা একটু বইটা খোলো প্লিজ। আমি এখানে প্রশ্ন লিখতেছি না, আমি প্রশ্ন পাশে আমার ল্যাপটপ আছে, এখান থেকে আমি পিডিএফ দেখে দেখে বলতেছি। তোমরা একটু বইটা খুলে প্রশ্নটা দেখো, কি বলা হয়েছে দেখো তো, যে প্যাটার্নের চতুর্থ চিত্রটি, এটা হচ্ছে প্রথম চিত্র দ্বিতীয় তৃতীয় চিত্র, এখন চতুর্থ চিত্রটি তোমাকে নির্ণয় করতে হবে। চতুর্থ চিত্রটি নির্ণয় করে তোমাকে কি করতে হবে, কয়টা কাঠি বা কয়টা হচ্ছে কি কয়টা, হ্যাঁ কাঠের সংখ্যা নির্ণয় করো। তাহলে চতুর্থ চিত্রটা কি হবে, একটু খেয়াল করো, তৃতীয় চিত্রটা ছিল হচ্ছে এইরকম, এইরকম, দেন হচ্ছে এইরকম, তাহলে চতুর্থ চিত্রটা জাস্ট আর একটা ঘর বসে যাবে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে একটা ঘর, এখানে 2টা ঘর, এখানে 3টা ঘর হয়েছে, তাহলে চতুর্থ চিত্রে এরকম 4টা ঘর হবে। এখন দেখো তো কাঠির সংখ্যা কয়টি, এখানে তুমি এখন হিসাব করবা যে প্যাটার্নটিতে কাঠির সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, তাহলে কাঠির সংখ্যা হচ্ছে আমাদের 21টি। ওকে ভাইয়া, 2 এ 1 21টি। তাহলে আমাদের চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা কত, 21টি। এইবার আমরা খ নম্বরে একটু খেয়াল করি, খ নম্বরে তোমরা একটু বইয়ে দেখো যে কি বলা হয়েছে ওইখানে। খ নম্বরে বলা হয়েছে যে প্রথম চিত্র, মানে কি বলা হয়েছে, যে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ উপস্থাপন করো। কি বলা হয়েছে, কোন বীজগণিতীয় রাশিকে কি করে উপস্থাপন করে, একটু খেয়াল করো। মানে হচ্ছে ওই যে আমি যেটা বললাম, সো তুমি এখন লিখবা যে আমাদের এই চিত্রগুলোতে, উদ্দীপকের চিত্রগুলোতে, আমি তোমাদেরকে বইয়ে কি লেখা আছে কিভাবে সমাধান করা আছে ওগুলো বাদ দাও, আমি যেভাবে শিখাচ্ছি সেইভাবে লিখবা। লিখবা যে উদ্দীপকের
চিত্রগুলোতে চিত্রগুলোর চিত্রগুলোর কাঠির সংখ্যার অনুপাত, কাঠির সংখ্যার মানে সরি অনুপাত কেন, কাঠির সংখ্যার অনুক্রম অনুক্রম হলো কি কি অনুক্রম? দেখো প্রথম সংখ্যা প্রথম কাঠি, আমাদের প্রথম চিত্রে কাঠি কয়টি? একটি, দুইটি, তিনটি, 4 5 6, অর্থাৎ 6। এর পরবর্তীতে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 11। দেন তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি? এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ 16। এরপরে তুমি ডট 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 দিলা। এইটা দেওয়ার পর তুমি এখন কি করবা? তাহলে এখন তোমাকে প্রশ্ন করছে কি যে কোন বীজগণিতীয় রাশি। তাহলে তুমি কি জানো যে 11 বিয়োগ 6, 11 বিয়োগ 6 এইটা সমান হচ্ছে আমাদের 5। আবার তুমি লিখবা 16 বিয়োগ 11, ওই একই আসবে, 16 বিয়োগ 11 সমান 5। তাহলে তুমি এখন লিখবা কি, যেহেতু বিয়োগফল তুমি 5 পাইছো তার মানে হচ্ছে 5 ক। তার মানে কি 5 ক, তার মানে হচ্ছে 5 ক। এখন এই 5 কর সাথে তুমি যদি প্রথমটাকে খেয়াল করো তাহলে কয়ের মান 1, 5 1 কে 5, বাট প্রথমটা হচ্ছে 6। তাহলে 5 এর সাথে কত যোগ করলে 6 হবে? 5 এর সাথে 1 যোগ করলে 6 হবে। তাহলে বীজগণিতীয় রাশিটি হচ্ছে 5 ক প্লাস 1। ওকে, সো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বীজগণিতীয় রাশি। আশা করি তোমাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার। এইবার তাহলে তোমার প্রশ্নতে কি বলা হয়েছিল ক নম্বরে, যে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে? তাহলে প্যাটার্নটি 5 ক প্লাস 1 বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। এইটাতে যুক্তি সহ উপস্থাপন করতে বলছে। তাহলে তুমি এইটাতে কি করবা, যে তুমি লিখবা যে 6 এর ক্ষেত্রে তুমি এইভাবে লিখবা যে 6 কে আমি লিখতে পারি কি 5 গুণ হচ্ছে 1 প্লাস হচ্ছে 1, অর্থাৎ ওই সূত্র অনুযায়ী লিখবা। এবার 11 কে আমি কিভাবে লিখতে পারি? 5 কয়ের মান এখানে 2 প্লাস হচ্ছে 1, তাহলে 11 চলে আসবে। আবার 16 ক্ষেত্রেও তুমি লিখবা যে 5 গুণ হচ্ছে এখানে 3 হবে, কয়ের মান 5 গুণ 3 15, এই প্লাস হচ্ছে 1। অর্থাৎ প্রতি ক্ষেত্রে এখন লিখবা যে প্রতি ক্ষেত্রে আমাদের হচ্ছে পদ 5 এর সঙ্গে পদ সংখ্যা যোগ হচ্ছে এবং তার সাথে 1 যোগ হচ্ছে। তাহলে নির্ণেয় বীজগাণিতিক রাশিটি হচ্ছে 5 ক প্লাস হচ্ছে 1। এইভাবে লিখলে তুমি সম্পূর্ণ ফুল মার্কটা পেয়ে যাবে। ওকে, সো আমি যেভাবে শিখাইছি তুমি 1 মিনিটের মধ্যে, বা সরি 1 মিনিট কেন, 2-3 সেকেন্ডের মধ্যে বের করতে পারবা যে বীজগণিতীয় রাশি কি। আচ্ছা, এর পরবর্তীতে গ নম্বরে যেটা বলা হয়েছে যে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট, মোট মানে সমষ্টি, সমষ্টি মানে যোগফল। তাহলে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো। মোট কতটি কাঠি? এখন প্রথম 50টা চিত্র আমি কিন্তু জানি তারা কি বলে দিছে বলো। এই চিত্রে আমাদের হচ্ছে কয়টা? 6টা, এখানে 11টা, 16টা, এইভাবে 50টা চিত্র আসবে। সেগুলোর কাঠি সংখ্যা যোগ করে মোট কাঠি কত হবে। এখন সেটা কিন্তু অনেক কঠিন, বাট আমি কিন্তু একটা সূত্র শিখাইছি, ওইখানে বলেছিলাম মাথাতে পিন দিয়ে গেঁথে নাও, যে সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ, অর্থাৎ এখানে প্রথম পদ হচ্ছে 6 প্লাস শেষ পদ অর্থাৎ 50তম পদ। কারণ কি বলা হয়েছে যে 50টি চিত্র, অর্থাৎ 50তম পদটা হচ্ছে শেষ পদ। তাহলে তোমার 50তম পদটা এখন নির্ণয় করতে হবে না, যে কি দেখো 50তম পদ আমি কিন্তু জানি 5 ক প্লাস 1, ইট মিনস 50তম পদ হচ্ছে, তুমি গ নম্বরে লিখবা যে 50তম পদ হচ্ছে 5 গুণ হচ্ছে 50 প্লাস হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 5 5 25, অর্থাৎ 250 প্লাস 1 সমান হচ্ছে 251। তাহলে আমাদের প্রথম পদ কয়টা? প্রথম পদ কি 6 প্লাস শেষ পদ কত? 251 ইন্টু কি করব পদ সংখ্যা। তাহলে যেহেতু প্রথম 50টি চিত্র, ইট মিনস আমাদের পদ সংখ্যা 50 ডিভাইডেড বাই 2। তাহলে এইখানে আমাদের তাহলে মোট কাঠি সংখ্যা কিন্তু বেরিয়ে আসবে। সো একটু খেয়াল করো, 6 প্লাস হচ্ছে আমাদের 251 প্লাস হচ্ছে 6 আমাদের চলে আসলো এত, ইন্টু হচ্ছে 50 সমান এত, ভাগ হচ্ছে 2 সমান 6425। তাহলে এই যে প্যাটার্নটি রয়েছে, এই প্যাটার্নটির প্রথম 50টি চিত্রে মোট কাঠির সংখ্যা হচ্ছে 6425। আশা করি জিনিসটা ধরতে পারছো, না ধরতে পারলে কোনো সমস্যা নেই। এইবার আমরা যে অনুশীলনীর অঙ্কটা করব সেটা একটু জাস্ট খেয়াল করবা। ওকে, সো অনুশীলনের আমরা হচ্ছে এমসিকিউ গুলো করব না, জাস্ট আমি যেটা করতেছি সেটা হচ্ছে 11 নম্বরটা। তোমরা একটু খেয়াল করো 11 নম্বরটার দিকে। ওকে, সো একটু খেয়াল করো দেখি 11 নম্বরের দিকে। দেখো এখানে কি দেয়া আছে, এরকম দেয়া আছে যে এটা একটা, আবার এটা একটা ঘর, এবং এটা হচ্ছে 2টা ঘর দেয়া আছে, এর পরবর্তীতে 3টা ঘর দেয়া আছে। ওকে, 3টা ঘর দেয়া আছে। আচ্ছা, এখন তোমাকে ক নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে কি যে কাঠির সংখ্যার তালিকা করো। কি বলা হয়েছে? কাঠির সংখ্যার তালিকা করো, একেবারে সোজা।
প্রথমটাতে কাঠির সংখ্যা 1 2 3 4 অর্থাৎ 4। এরপরে হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 7। এরপরে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 4 7 10। ওকে, সো এটাই হচ্ছে কাঠি সংখ্যার তালিকা। আচ্ছা, তুমি চাইলে তালিকা আকারে লিখতে পারো, অর্থাৎ প্রথম কাঠি, দ্বিতীয় কাঠিতে তালিকা, তৃতীয় কাঠিতে তালিকা, 4 7 10 এভাবে লিখলে হবে। আচ্ছা, খ নম্বর করতেছি আমরা। খ নম্বরে বলা হয়েছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। অর্থাৎ তালিকার এই যে তালিকাটা আছে 4 7 10, এর পরবর্তী সংখ্যাটি কি হবে। আচ্ছা, আমাদের কি ভুল হয়েছে কোনো জায়গায়? একটু খেয়াল করো তো। না, ভুল হয়নি। সো একটু খেয়াল করো, এই তালিকার এই যে 4 7 10, এই তালিকার পরবর্তী সংখ্যা অর্থাৎ 4তম পদ, এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ পদ, অর্থাৎ 4তম পদটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। সো একটু খেয়াল করো, তাহলে সেক্ষেত্রে আমাদের কি প্রথমে কি বের করতে হবে? বীজগাণিতিক রাশি বের করতে হবে। কিভাবে? আমরা কি করলাম? 7 বিয়োগ 4 করলাম। তাহলে 7 বিয়োগ 4 করলে হচ্ছে 3, ইট মিনস আমরা আগে 3 ক নিয়ে নিলাম। এখন একটু লক্ষ্য করো, প্রথম পদকে ধরি। প্রথম পদের ক্ষেত্রে কয়ের মান 1, 3 1 3, বাট কয় এখানে হচ্ছে 4। তাহলে 3 এর সাথে কত যোগ করলে 4? 3 এর সাথে 1 যোগ করলে 4। ইট মিনস 3 ক প্লাস 1 হচ্ছে এখানে কি আমাদের এইখানে হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। এখন তোমাকে বলা হয়েছে কি চতুর্থতম পদ। তাহলে তুমি কি করবা? জাস্ট 3 কয়ের জায়গায় 4 বসে দিবা, প্লাস 1, 3 4 12 প্লাস 1, ইট মিনস 13। তাহলে চতুর্থতম পদ 13। বাট তোমাকে বলা হয়েছে যে সংখ্যাটি কিভাবে বের করবে। সো কিভাবে বের করবে? এই যে বীজগাণিতিক রাশি বের করব, এখান থেকে আমরা ক্রমটা লিখবো, দেন হচ্ছে এখান থেকে দেখবো যে প্রতিটি রাশি আমাদের এই বীজগাণিতিক রাশিকে ফলো করে, এবং এই বীজগাণিতিক রাশিতে কয়ের মান আমরা 4তম পদ নির্ণয়ের ক্ষেত্রে 4 বসিয়ে আমরা নির্ণয় করব যে তালিকাটির পরবর্তী সংখ্যা কি। সোজা না? সোজা। আচ্ছা, এর পরবর্তীতে একটু খেয়াল করো, বলবো আমি যে শর্টকাটে করে দিচ্ছি। যে বলা হয়েছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই যাচাই করো। তো পরবর্তীতে আমাদের কাঠি হচ্ছে 13টা। তাহলে একটু খেয়াল করো, পরবর্তী কাঠির তুমি একটু আলাদা ভাবে করবা, 13টা বের করবা। সো খ নম্বরে 13 বের করার দরকার নেই, এখানে জাস্ট প্রসেসটা চাইছে, অর্থাৎ তোমাকে এইটা দেখাইতে হবে 3 ক প্লাস 1, এইটা মেনে হচ্ছে তোমার অ্যান্সারটা হবে। সো একটু খেয়াল করো, পরবর্তী যে চিত্রটা হবে সেটা হচ্ছে ঠিক এইরকম, অর্থাৎ 13 কাঠি বিশিষ্ট। একটু খেয়াল করো, 13 কাঠি বিশিষ্ট। ওকে, সো দেখো এখানে কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10, এই যে 11, এই যে 12, এই যে 13, অর্থাৎ কাঠিদের চতুর্থতম যে চিত্রটি সেটা হচ্ছে এইরকম। সো আশা করি পারবা, 12 নম্বরটা তোমরা নিজে নিজেই পারবা। সো এর পরবর্তীতে আমরা একটু 13 নম্বরটার দিকে খেয়াল করি, তোমাদের বইয়ের 12 নম্বর নিচে তোমাদের কাজ থাকলো। সো 13 নম্বরে একদম সাংখ্যিক প্যাটার্ন দিয়ে দিয়েছে, 5 13 একদম সোজা এগুলো। 21, দেন হচ্ছে 29, দেন হচ্ছে 37, ডট 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 ডট। এখন তোমাকে বলা হয়েছে যে কি 29 ও 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে, এটা তোমরা পারবা। খ নম্বরে বলা হয়েছে যে কি তালিকার পরবর্তী 4টি সংখ্যা, অর্থাৎ আমাদের 1তম পদ, 2তম, 3 4 5, অর্থাৎ 6তম পদ, অর্থাৎ কি কি বের করতে হবে? 6তম পদ বের করতে হবে, 7তম পদ বের করতে হবে, 8তম পদ, অর্থাৎ পরবর্তী 4টি যেহেতু, আর 9তম পদ বের করতে হবে। ওকে, এই 4টি বের করতে হবে তোমাকে। সো তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এখন কিভাবে নির্ণয় করবা? প্রথমে তুমি আগে বীজগাণিতিক রাশি বের করবা। 13 থেকে 5 বিয়োগ করলে মানে কত আসে? দেখো 5 আর হচ্ছে আমাদের 5 আর সাথে কত হয়? 12। 5 আর 8 হচ্ছে 13। ইট মিনস এখানে হচ্ছে আমরা 8 পাচ্ছি, তাহলে আমরা 8 ক লিখে দিলাম। বীজগাণিতিক রাশির ক্ষেত্রে 8 ক লিখে দিলাম। এখন দেখো এখানে যদি আমাদের 5 কে প্রথমে ধরি তাহলে 1 হবে এখানে, অর্থাৎ 5 যেহেতু প্রথম পদ, তাহলে 8 1 8। এখন 8 থেকে কত যোগ বা বিয়োগ করলে 5 আসে? আমরা জানি 8 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 5 আসবে। ইট মিনস আমাদের বীজগাণিতিক রাশি পেয়ে গেলাম। অনেকেই বলবো আমরা যদি দ্বিতীয় পদকে ধরি, দ্বিতীয় পদের ক্ষেত্রে কয়ের মান 2, 8 2 16। এখন 16 থেকে কত যোগ বা বিয়োগ করলে 13 আসে? 16 থেকে 3 বিয়োগ করলে এই যে 13 আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সব ক্ষেত্রে বীজগাণিতিক রাশি। এখন এইখানে কি করব আমি? 6তম পদ, তাহলে কয়ের মান কত? 6। 6 48 বিয়োগ 3 কত আসে বলো তো? 6 48 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 45। তো 6তম পদ হচ্ছে 45। 7তম পদ কত আসবে? 27 56 বিয়োগ 3, অর্থাৎ 53। এর পরবর্তী 8তম পদ 8 8 64 বিয়োগ 3, ইট মিনস 61। এর পরবর্তীতে 9তম পদ 8 9 72 বিয়োগ 3, ইট মিনস কত? 72 বিয়োগ 3 করলে আমরা পাবো হচ্ছে 69, মেবি 69 70 71 72। হ্যাঁ, ঠিক আছে। তাহলে পরবর্তী 4টি সংখ্যা হচ্ছে 45 53 61 69। শেষ, খেলা শেষ। তাহলে আর তোমরা এগুলো পারবা না। এর পরবর্তীতে গ নম্বর প্রশ্ন আছে। হ্যাঁ, এইখানে বলা হয়েছে যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার কি বলা হয়েছে? প্রথম 50টি সংখ্যার সমষ্টি। একেবারে সোজা, ওই যে সমষ্টির কথা বললেই প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ ইন্টু হচ্ছে আমাদের পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। তাহলে আমরা কি করব? প্রথম পদ হচ্ছে 5,
শেষ পদ কত? শেষ পদ মানে এখানে বলা হয়েছে 50টি পদের সংখ্যা, অর্থাৎ পদ সংখ্যা 50টি, বাট 50তম পদ কত হবে সেটা আগে নির্ণয় করতে হবে। সো 50 যদি ক এর মান হয়, 50তম পদের ক্ষেত্রে কি ক এর মান 50, 50 গুণ 8 করলে আমরা পাবো হচ্ছে কত? 400। 400 বিয়োগ যদি আমি 3 করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে 397। তাহলে আমাদের হচ্ছে শেষ পদে 397 থাকবে, ইন্টু পদ সংখ্যা হচ্ছে 50টি যেহেতু, ডিভাইডেড বাই 2। তাহলে 397 প্লাস হচ্ছে 5 আমাদের এত আসতেছে, গুণ হচ্ছে আমাদের 50 সমান এত, ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে আমাদের 1005 একক দশ শত হাজার অযুত 10,050। তাহলে আমরা কি বের করলাম যে তালিকার 50টি সংখ্যার সমষ্টি হচ্ছে 10,050। ওকে, ক্লিয়ার? আশা করি এগুলো তোমাদের সম্পূর্ণ রূপে ক্লিয়ার। আজকের ক্লাসটা করলে অনেক উপকার হয়েছে ইনশাআল্লাহ। কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ভিডিও। আর দেরি করবো না, তোমাদের সবকিছু করা ক্লিয়ার। এখন তোমরা গাইড থেকে তোমরা কিন্তু যাবতীয় শিখেও নিজে নিজে সমাধান করতে পারবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং পাশাপাশি কমেন্ট করে জানাবে। আর হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এগুলোতে যুক্ত হবার ডেসক্রিপশন বক্সে সবকিছু থাকবে। আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।